সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা 2026-27 ব্যাচ উপলক্ষে ক্লাস নাম্বার 2। তো বিষয় হচ্ছে পঞ্চাঙ্গ, জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের তত্ত্বকথা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমরা একটু উম, জানার প্রয়োজন ছিল যে আমাদের শিক্ষার্থীরা আসলে আহ, কে কে যোগদান করেছেন। আমি অবশ্য খোঁজ নিতে পারিনি যে নতুন আমাদের কে আসছেন। যাই হোক, সেটি খোঁজ আমরা পরে নিব, আপনারা একটু জানানোর চেষ্টা করবেন। সাউন্ডে কিন্তু সমস্যা হচ্ছে মনে হয়। ঠিক আছে। না স্যার, ক্লিয়ার আছে ও স্যার। ও মোবাইল না। তো আমরা প্রথম একটু আলোচনা করব হচ্ছে পঞ্চাঙ্গ, যেহেতু আমাদের বিষয় রয়েছে পঞ্চাঙ্গ, জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের তত্ত্ব কথা আমরা একটু শুনবো। তাহলে সেক্ষেত্রে শুনতে গেলে আমাদের সর্বপ্রথম শুনবো পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ তো আমরা জানি যে বার, তিথি, যোগ, করণ এবং বিশেষ করে কি নক্ষত্র, এই পাঁচটা নিয়ে হচ্ছে আমাদের পঞ্চাঙ্গ। কিন্তু এই পাঁচটি পঞ্চাঙ্গর মধ্যে যে কত জিনিস লুকায়িত রয়েছে, যেমন আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে হচ্ছে 7ই ফাল্গুন, বাংলাদেশ মতেও 7ই ফাল্গুন, 20শে ফেব্রুয়ারি, ওই সরি, সাত না তো 8ই ফাল্গুন আজকে। ও, আজকে হচ্ছে 8ই ফাল্গুন, বাংলাদেশ মতেও 8ই ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি, হিজরি 3 রমজান, রোজ শনিবার। তো আজ চতুর্থী তিথি নিয়ে, তো বিশেষ করে আমরা দেখব যে কেন উপরে একটা কি উঠে এসে থাকে। তোর কি সমস্যা কি? তো আমরা ক্লাস শুরু করেছি, যদিও তারিখ এখানে দেওয়া রয়েছে যে 21শে ফেব্রুয়ারি 2026, অর্থাৎ নিউমারোলজি করা রয়েছে 3 2 1 = 6, আর আজকে শনিবার 8, 8 আর 6 14 মিলে 5, এবং আজকের হরস্কোপও তৈরি করা রয়েছে। তো আমরা একটি জিনিস সব সময়, আমরা জ্যোতিষশাস্ত্র শিখি কিন্তু পঞ্চাঙ্গের ব্যাপারে আমরা পঞ্জিকা দেখি কিন্তু শুনি, বুঝি, আবার কোন জায়গায় বুঝি আর কোন জায়গায় বুঝি না, এটি একটু আমাদের আলোচনা করে আসার দরকার। আমি মনে করি যে সর্বপ্রথম, যেহেতু ক্লাসের শুরুতেই, জ্যোতিষশাস্ত্রে, মহান জ্যোতিষশাস্ত্র বেদের নির্মল চক্ষু, এটা আমরা জানি, কিন্তু পঞ্চাঙ্গ ব্যতিরেকে বিশেষ করে আমাদের জ্যোতিষশাস্ত্র অপূর্ণতা থেকে যায়। আপনারা জানেন অনেকে যে আমরা যদি কোনো শুভ কর্ম, অশুভ কর্ম যাই করি না কেন, সেক্ষেত্রে আমরা পঞ্চাঙ্গের সহযোগিতা ব্যতিরেকে কিন্তু করি না। একটি শিশুর যদি আমরা নামকরণ থেকে শুরু করে, যেমন শুভ কর্মের ক্ষেত্রে আমাদের অনেক জিনিসগুলো লেখা থাকে, যেমন ধরেন 21 তারিখে আজকে শুভ কর্ম কি আছে? শুভ কর্ম আছে হচ্ছে বিপন্নারম্ভ এবং আরম্ভ স্নান। তো আমরা তার আগের দিন দেখি, একটু 20 তারিখ দেখি। দেখেন 20 তারিখ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 644। এখানে 20শে ফেব্রুয়ারি যদি দেখি, তাহলে শুভকর্ম রয়েছে 3টা 56 মিনিট 28 সেকেন্ডের পরে গাত্র হরিদ্রা, অব্বুড়ান্ন, নামকরণ, নিষ্ক্রামণ, মুখান্নপ্রাশন, নববস্ত্র পরিধান, নবসজ্জার সনাদ উপভোগ, দেবতা গঠন, নৌকা গঠন, বিক্রয় বাণিজ্য, বিপন্নারম্ভ, পুণ্যাহ, রাজদর্শন, নাট্যারম্ভ, ঔষধকরণ ও সেবন, গ্রহ পূজা, শান্তি সস্তায়নাদি, ফল প্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্য ছেদন, ধান্য স্থাপন, ঋণ গ্রহণ, ধান্যাদি বৃদ্ধিদান, ধান্য নিষ্কামন, গবাদি ক্রয় বিক্রয় ও শিল্পারম্ভ, এই কাজগুলো করা যাবে, কিন্তু সেটি বিকাল 3টা 56 মিনিট 28 সেকেন্ডের পর গিয়ে করা যাবে। তাহলে এই যে 3টা 56 মিনিট 28 সেকেন্ডের পর আমরা বলে দেব যে হ্যাঁ, আপনাদের এই শুভ কর্মগুলো করা যাবে। এই ক্ষেত্রে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার পার্থক্য আর হচ্ছে আহ, জ্যোতিষ শিক্ষার অন্যান্য ক্ষেত্রে শিক্ষার পার্থক্য কি, আমরা সেটি একটু তুলে ধরতে চাই এখানে। ধরুন এখানে আমাদের, আমি একটা কথা, আমি পিয়ালি বলছিলাম ইন্ডিয়া থেকে। হ্যাঁ নমস্কার সবাইকে। নমস্কার, পঞ্চাঙ্গ দোষ, এই টোটাল ব্যাপারটা তো কিছুই জানি না। পঞ্চাঙ্গ পরে জ্যোতিষ বলেন, পরে কি বলবেন। করে আমি পাল্টে। তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যেমন এখানে আমাদের পৌরোহিত্য করেন এমন লোকও কিন্তু রয়েছেন,
এমনকি সব থেকে বড় কথা হচ্ছে যে শুভ কর্ম করার আগে সর্বপ্রথম আসে জ্যোতিষের কাছে। এমনকি বিশেষ করে যারা আচার্যি, ভট্টাচার্যি, ব্যানার্জি, মুখার্জি যারা রয়েছেন, যারা কর্তা ব্যক্তি, যারা এই ধর্মীয় আচার অনুষ্ঠান করেন, তাদের কাছেও যান। এক্ষেত্রে দেখা যায় যে এক গ্রামে 5 জন ব্রাহ্মণ রয়েছে বা 5 জন এই ভট্টাচার্য, ব্যানার্জি, মুখার্জি রয়েছেন। তার ভিতর দেখা যায় যে যিনি বৈষয়িকভাবে বেশি প্রতিষ্ঠিত বা জানার একটু আহ, কণ্ঠস্বর খুব মজবুত, যাকে দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, উনি যদি পরামর্শ দেন ওইটা অনড় হয়ে যায়, ওইটা আর নড়ে চড়ে না। অর্থাৎ উনি হচ্ছে সেই গ্রামের মধ্যে উনি একটা যে প্রথা প্রচলন করবেন সেটাই আমাদের মেনে নিতে হয়। এরকম ঘটনা অনেক ক্ষেত্রে আমি সাক্ষী হয়েছি। কেন এই কথাটি বলছি দেখুন, আপনারা একটু খুঁজে দেখার চেষ্টা করুন। আপনারা 20শে ফেব্রুয়ারি পেজটা দেখুন। তো এখানে যদি আমরা বলি বহু রকম কর্ম রয়েছে, শুধু আমরা একটু সহজ কর্ম দেখি যে আমরা শান্তি সস্তায়ন করি। যে কোনো শান্তি সস্তায়ন করতে পারেন, আপনার গ্রহ শান্তি করতে পারেন, বা ধরেন আপনারা দোষ শান্তি করতে পারেন, বিভিন্ন কিছু মানে যত রকমের শান্তি কর্ম এগুলো আপনারা করতে পারেন। এটা শুক্লপক্ষের তৃতীয়া তিথি, শুক্রবার। তো সে অর্থে আপনারা করছেন। কিন্তু আমাদের মতামতের ক্ষেত্রে যদি আমরা একটু দেখে আসি, একটু ব্যাকে যান, আপনাদের যাদের কাছে পঞ্জিকা রয়েছে একটু 16 নাম্বার পৃষ্ঠায় যান। 16 নাম্বার পৃষ্ঠা। এক্ষেত্রে সহযোগিতা করবেন কিশোরী মোহন মন্ডল, নীরজ কান্তি রায় স্যার, জে কে দেব স্যার, একটু সহযোগিতা করবেন। 16 নাম্বার পৃষ্ঠা দেখুন, প্রথমেই লেখা আছে অথ কালা শুদ্ধি, সন 1432, শকাব্দা 1947, খ্রিস্টাব্দ 2025 এবং 26। এখানে লেখা রয়েছে এই বৎসর 13ই জ্যৈষ্ঠ দং 5 দণ্ড 21 পল ঘন্টা 7-2-32-54 হইতে 7ই শ্রাবণ 33 দণ্ড 22 পল অর্থাৎ সন্ধ্যা 6টা 55 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত দিয়ে দাঁড়ি। পুনরায় 11ই কার্তিক 12 দণ্ড 1 পল অর্থাৎ ঘন্টায় 11টা 1 মিনিট 2 সেকেন্ড সময় হইতে 21শে ফাল্গুন 15 দণ্ড 58 পল ঘন্টায় রয়েছে দুপুর 12টা 51 মিনিট 47 সেকেন্ড সময় পর্যন্ত অশুদ্ধ কাল। তাহলে কি হলো? অশুদ্ধ কাল মানে কি কাল? অথ কালা শুদ্ধি অর্থ কি? অথ অর্থাৎ এরপর, কাল অর্থ সময়, আর শুদ্ধি মানে পবিত্র। তাহলে অথ কালা শুদ্ধিতে আমাদের বলা হয়েছে পবিত্র সময়ের মধ্যে বলা হচ্ছে যে এই সময় পর্যন্ত হচ্ছে অশুদ্ধ কাল। তাহলে ফাল্গুন মাসের 21 তারিখ পর্যন্ত বলা হচ্ছে, কিন্তু ফাল্গুন মাসের আজকে কিন্তু 7 তারিখ। আমরা পণ্ডিত প্রবর বা আমরা যারা পঞ্চাঙ্গ ব্যবহার করি, আমরা যারা অনুষ্ঠানাদি করি, শুভকর্মাদি করি, তারা কিন্তু এগুলো না দেখেই শুভকর্মের দিন লেখা আছে সেই অনুযায়ী আমরা এই কর্ম করার বিহিত দিয়ে থাকি। এখানে আরো কিছু বিষয় রয়েছে, দেখুন তারপরের লাইনটা একটু পড়ুন। অশুদ্ধকালের পরে রয়েছে যথাসম্ভব গুরু শুক্রের বার্ধক্যস্তদয় ও বাল্যত্ব জন্য অশুদ্ধকাল, সৌর ভাদ্র মাস সর্বদাই অশুদ্ধকাল, অবশিষ্ট দিন সমূহ শুদ্ধকাল। তাহলে অশুদ্ধকাল বাদ দিতে গেলে আপনাকে 13ই জ্যৈষ্ঠ থেকে 7ই শ্রাবণ পর্যন্ত বাদ দিতে হবে। পুনরায় 11ই কার্তিক থেকে 21শে ফাল্গুন সময় পর্যন্ত বাদ দিতে হবে এবং ভাদ্র মাস পরিপূর্ণরূপে বাদ দিতে হবে। দিয়ে বাকি সময়ে যে শুভ কর্মগুলো রয়েছে সেই সময়ে শুভ কর্মের বিহিত দেওয়ার ব্যবস্থা করার জন্য এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা যদি শাস্ত্রীয় গ্রন্থ, আমি গ্রন্থাদির নাম বলছি না, তো গ্রন্থাদির অনেক গ্রন্থাদিতে আপনারা এই ধরনের প্রমাণ আপনারা পাবেন। কিন্তু জ্যোতিষ সমাজ আজ অবহেলিত। কেন আমার এই কথার বলার অর্থ, জ্যোতিষ সমাজকে মানুষ গুরুত্ব দিতে চায় না। এমন দেখা যাচ্ছে যে 30 40 50 বছর ধরে মানুষ জ্যোতিষ করছে, সেই জ্যোতিষ বাবু হয়তো একটি পরামর্শ দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের যিনি পুরোহিত উনি বলছেন যে না,
এটি তো আর শুভ দিন হতে পারে না, শুভক্ষণ হতে পারে না, এই সময় আমি তোমার বাড়ি পূজা অর্চনা করতে পারবো না বা শান্তি সস্তায়ন করতে পারবো না। এমনকি জ্যোতিষের গায়ে অনেক রকম গন্ধ, জ্যোতিষরা যদি এই তত্ত্ব দিয়ে থাকেন তাহলে সেটি মেনে নেওয়া যায় না। আর যদি সেই জ্যোতিষ ব্রাহ্মণের বাইরে বা যাদের ব্রহ্মণত্ব নেই তাদের বাইরে যারা আছেন, কিন্তু জ্যোতিষ সমাজ আজ একটি গোষ্ঠীর ভিতর সীমাবদ্ধ কিন্তু নেই, যে একটি জাতি একটি গোষ্ঠীর ভিতর সীমাবদ্ধ তা কিন্তু নেই। এখন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, শিখ, জৈন সকল ধর্মের ভিতর কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রের প্রচলন চলেছে। জ্যোতিষশাস্ত্রীয় শাস্ত্র আমরা জানি যে এটি শাস্ত্রীয় জ্ঞান, এমনকি এটি একটি নিগূঢ় তাত্ত্বিক জ্ঞান সম্পন্ন। এর মধ্যে ধর্ম রয়েছে, দর্শন রয়েছে, বিভিন্ন যোগ সাধনা রয়েছে, বিভিন্ন তত্ত্ব উপাত্ত রয়েছে। যদিও বিজ্ঞান বলে জ্যোতিষশাস্ত্রকে দাবি করে না, কিন্তু বিজ্ঞানের গবেষণায়ও কিন্তু সহযোগিতা করে থাকে এই জ্যোতিষশাস্ত্র। তো জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান না বিশ্বাস, এর উপরে আহ, আমার রচিত জ্যোতিষে অজানা রহস্য গ্রন্থে আমি লিখেছি, সেই গ্রন্থটি আপনাদেরকে আমি দিয়েছি, এখানে আপনারা পড়লে একটু বুঝতে পারবেন। তাহলে এই যে অশুদ্ধ কাল, যেটি বিশ্ববিখ্যাত মুনি পরাশর, ঋষি পরাশর যিনি, তিনি বলেছেন যে তার মতে তিথি হচ্ছে, তিথি শুদ্ধি সর্বপ্রথম দেখতে হবে, নক্ষত্র শুদ্ধি দ্বিতীয়ত দেখতে হবে, যোগ শুদ্ধি তৃতীয়ত দেখতে হবে, করণ শুদ্ধি চতুর্থত দেখতে হবে, তারপরে বার শুদ্ধি দেখতে হবে, তারপর হচ্ছে লগ্ন বা সময় নিরূপণ করে তারপরে শুভ কর্মাদি শুরু করতে হবে। আমরা যদি বলি, বুকে হাত দিয়ে যদি বলি, তাহলে কজন আমরা এটি করি? তো এই জ্যোতিষশাস্ত্র শিখেই উঠবে না তো কোথায় উঠবে? কেন জ্যোতিষদের কড়া কথা বা কঠোর কথা শুনতে হবে না? কেন আমরা শুনবো না? শুনতে আমাদের হবে, কারণ আমরা শাস্ত্র জানি না। আবার আমরা জ্যোতিষ শিখি কেমন? হাত দেখে, বৃহস্পতির ক্ষেত্র এই, শনির ক্ষেত্র এই, মঙ্গলের ক্ষেত্র এই, তোমার মঙ্গলের ক্ষেত্র ডাউন আছে, তোমার এই রেখা এই রেখাকে কেটে দিয়েছে, তোমার এই প্রতিকার, এই পাথর একটা দরকার। জ্যোতিষশাস্ত্রের সব থেকে বড় বাণিজ্যের জায়গা যেটি মাঙ্গলিক দোষ, তোমার মাঙ্গলিক দোষ রয়েছে, তোমার এটি খণ্ডাতে হবে, এ পাথর সে পাথর করতে হবে, না হলে তোমার বিবাহে সুখ হবে না। তোমার পঞ্চমপতি দুর্বল, তোমার সন্তান হবে না, এমনকি সন্তান হয়ে অসুস্থ হবে। মানে কথা হচ্ছে যে ভীতি ধরানো কিছু কথা, যেটি বলে চিরাচরিত রীতিতে পরিণত হয়েছে, যে এই মহান জ্যোতিষ শাস্ত্রকে শিখেই তুলে দিয়েছে। আর আমি চাই যে সেই মহান জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ কৌশলটি কিভাবে প্রয়োগ করতে হয় সেটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষা দিয়ে থাকে। তো যেটি বললাম যে তিথি শুদ্ধি, নক্ষত্র শুদ্ধি, যোগ শুদ্ধি, করণ শুদ্ধি বা বার শুদ্ধি, যেমন এই ক্ষেত্রে জাত পারিজাত বা বিভিন্ন গ্রন্থাদিতে যে কথা বলা হয়েছে, এক এক গ্রন্থে হয়তো একটু ভিন্ন থাকতেও পারে, কিন্তু সব মিলিয়ে ফলাদেশ একই রকম বলা হয়েছে, যেগুলো মুনি ঋষি তারা রচিত। তার মধ্যে রাহুকাল, যমদণ্ড, তারপরে কুলিককাল বা গুলিককাল, যে কথাই বলেন না কেন, এমনকি বৃষ্টি ভদ্রাকরণ বা করণের কথা যেটি বলা হয়েছে, এগুলোও কিন্তু সকল গ্রন্থে ভাষাগত কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু জিনিস এক। তাছাড়া যদি আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যে শিক্ষাটা দেয়, যে আজকের এই 20শে ফেব্রুয়ারি, 7ই ফাল্গুন যে শুভ কর্মগুলো রয়েছে, এক্ষেত্রে আমরা সর্বদা যে পরামর্শগুলো দেই বা শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে এখানে যদি দ্বিতীয় প্যারায় শুক্রবারের পরে দেখেন, প্রথম প্যারা বাদ দিয়ে যখন বৃষ্টিকরণ শেষ হয়ে যাচ্ছে, একটু পঞ্জিকাটা ধরুন, যেমন শুক্রবার তৃতীয়া তিথি, তারপরে হচ্ছে চতুর্থী তিথি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তারপরে সাধ্যযোগ, তারপর গড়করণ, তারপর বনিষ্করণ, তারপরে হচ্ছে রাত্রিতে বৃষ্টিকরণ। বৃষ্টিকরণের পরে দেখেন পূর্ব দিনে উল্লিখিত রাশি চন্দ্র শুদ্ধি। পূর্ব দিনে উল্লিখিত মানে পূর্ব দিনে যে রাশিগুলো উল্লেখ করা হয়েছে সেই রাশি শুদ্ধ আছে আজকে। তাহলে আমরা রাশি শুদ্ধ আছে কি নেই সেটি কিন্তু আমরা ভাবার চিন্তা করি না। এমনকি আমার নামে পিণ্ডদান করা হবে, আমার রাশি শুদ্ধ আছে কিনা সেটি পণ্ডিতবর্গ দেখার প্রয়োজন মনে করেন না। এমনকি আমার সন্তানের নামকরণ হবে
বা মুখান্নপ্রাশন হবে, তার রাশি কি, সে রাশি শুদ্ধি আজকে আছে কিনা সেটি পণ্ডিত বর্গরা দেখার কোনো প্রয়োজন মনে করেন না। অথচ প্রথম কথা রয়েছে যে পূর্বদিনে উল্লেখিত রাশির চন্দ্র শুদ্ধি। তাহলে সেই রাশি পূর্বদিনে কি কি রাশি উল্লেখ আছে? পূর্বদিনে উল্লেখ আছে যেটি আমরা কখনোই খুঁজে দেখি না, বা এই জ্যোতিষ শাস্ত্রবিদরা বা বিশেষ করে এই শুভ দিনের যারা বিধান দিয়ে থাকেন তারা দেখেন না। তো পূর্বদিনে রয়েছে, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 6 ফাল্গুন আছে, এখানেও আছে পূর্বদিনে উল্লেখিত রাশির চন্দ্রশুদ্ধি, কিন্তু বিকাল 4টা 24 মিনিট 10 সেকেন্ড গতে যেটা, এইগুলো কিন্তু ধরতে হবে। এটা আপনারা একটু নোট করে নেন, পরে ক্লাসে শেখানো হবে। তথাপিও এটি কিন্তু একটি ক্লাস, এটা মাথায় রাখবেন। বিকাল 4টা 24 মিনিট 10 সেকেন্ড গতে বৃষ, মিথুন, কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন রাশির হচ্ছে চন্দ্র শুদ্ধি এবং ধনু রাশির ঘাত চন্দ্র। তাহলে ধনু রাশির যদি ঘাত চন্দ্র হয়, কথা হচ্ছে বৃষ, মিথুন, কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক, মকর, কুম্ভ ও মীন রাশির হচ্ছে চন্দ্র শুদ্ধ আছে, আর বাকি রাশির মানে ধনু রাশির হচ্ছে ঘাত চন্দ্র আছে, বাকি রাশির কিন্তু চন্দ্র শুদ্ধি নেই। তাহলে আজকের দিনে আমার 20 তারিখে ধনু রাশির কথা যদি বলি, ধনু রাশির ঘাত চন্দ্র, তাহলে আজকে আমার ধনু রাশি ঘাত, ঘাত মানে আমাকে আঘাত দেবে। ধনু রাশির জাতকের শান্তি সস্তায়নও করবেন, এমনকি বৃষ, মিথুন, কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন যে রাশিগুলো রয়েছে, এই রাশির তো চন্দ্র শুদ্ধি রয়েছে, এই রাশি তো করবেন। বাদে আপনারা যে মেষ বা ধরুন সিংহ, তারপরে হচ্ছে কন্যা, ও কন্যা তো আছেই, সিংহ, বৃশ্চিক, ধনু তো রয়েছে, মকর, কুম্ভ, মীন, আচ্ছা, ধরেন সিংহ রাশিও করবেন, মেষ রাশিও করবেন, এক্ষেত্রে আমরা রাশির কথা কখনোই শুনতে চাই না। তাহলে যার নামে সংকল্প হবে, যার নামে মূল অনুষ্ঠানটি হবে, সেটি কিন্তু আমরা কখনো জানতে চাই না। এটা দেখবেন শতকরা 100 জনের মধ্যে 99 জন পণ্ডিত ব্যক্তিবর্গরা এই ধরনের বিহিত দিয়ে থাকেন। পরের লাইনে যদি আসি, যে পূর্বদিনে উল্লেখিত রাশির চন্দ্রশুদ্ধি, তারপরের কথাটি হচ্ছে পূর্বদিনে উল্লেখিত নক্ষত্রের তারা শুদ্ধি। তাহলে পূর্বদিনে কি কি নক্ষত্র উল্লেখ রয়েছে? পূর্বদিনে উল্লেখ রয়েছে 1, 3, 5, 7, 9, 10, 12, 14, 16, 18, 19, 21, 23, 25, 27 নক্ষত্রের তারা শুদ্ধি। তাহলে যারা 2 নাম্বার নক্ষত্র, যারা 4 নাম্বার নক্ষত্র, যারা 6 নাম্বার নক্ষত্র, যারা 8 নাম্বার নক্ষত্র, যারা 11 নাম্বার নক্ষত্র, 13 নম্বর নক্ষত্র, যারা 15 নম্বর নক্ষত্র, যারা 20 নম্বর নক্ষত্র, যারা 22, 24 এবং 26 নাম্বার নক্ষত্রে রয়েছে, তাদের জন্য কি নিষেধ করে থাকেন আমার পণ্ডিত বর্গরা বা আমাদের জ্যোতিষরা? করে থাকেন? থাকেন কিনা আপনারা আপনাদের কাছে নোট করে রাখবেন। তাহলে আজকে আমরা এই নক্ষত্রগুলো মানি কি মানি না সেটি, বা পণ্ডিত বর্গরা যখন শুভ দিনের বিহিত দিয়ে থাকেন তখন এইগুলো আমরা নিজেরা দেখে নেই কিনা, বা জ্যোতিষরা আমরা এই পরামর্শ দেই কিনা। তাহলে নক্ষত্রের যে তারা শুদ্ধি এবং রাত্র 9টা 41 মিনিট 21 সেকেন্ড গতে, অর্থাৎ আজকের দিনে আমাকে যে বিহিত দেওয়া হচ্ছে সেটি হচ্ছে রাত্র 9টা 41 মিনিট 21 সেকেন্ডের পরে গিয়ে অন্য নক্ষত্র তখন হচ্ছে 1, 2, 4, 6, 8, 10, 11, 13, 15, 17, 19, 20, 22, 24, 26 নক্ষত্রে তারা শুদ্ধি। কিন্তু শুভ কর্মগুলো তো হচ্ছে, আজকের দিনে শুভকর্ম হচ্ছে 3টা 56 মিনিট 28 সেকেন্ডের গতে গাত্র হরিদ্রা, অপূর্ণ, নামকরণ, এগুলো হচ্ছে। তাহলে রাত্র 9টা 41 মিনিটের আগে তো আর ওই নক্ষত্রগুলো শুদ্ধ নয়, বা ওই রাশিগুলো শুদ্ধ নয়। তাহলে গণহারে কিন্তু আমরা সবাইকে এই শুদ্ধি না দেখেও আমরা তাদের ধরেন এই শান্তি সংস্থা, নিষ্কামন বা মুখান্নপ্রাশন বা নবসজ্জা সনাতক উপভোগ, দেবতা গঠন, নৌকা গঠন, আমরা দেবতা গঠন করতেও কিন্তু আমরা এগুলো দেখি না। এমনকি নৌকা চালন, নৌকা গঠন তো দূরে থাক, মানে কোনো কাজে আমরা দেখি কিনা এটি আপনারা যাচাই করে দেখবেন। কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সব সময়ের জন্য এইগুলো পর্যন্ত দেখে যাত্রা শুরু করে থাকে, বা এগুলো করার চেষ্টা করে বা শিক্ষা দেওয়ার চেষ্টা করে। স্যার একটু একটু পরে করেন, আর একটু 2 মিনিট বলি। পরে, আর 2 মিনিট পরে আচ্ছা করেন, স্যার। একটু মনে রাখেন। তাছাড়া ধরেন চন্দ্রের বলবত্তা,
চন্দ্র হচ্ছে রাশি, যে রাশি দিয়ে আমাদের নক্ষত্র হয়, যে রাশি দিয়ে গণ হয়, যে রাশি দিয়ে বর্ণ হয়, যে রাশি দিয়ে নক্ষত্র মানে ওই জাতি নারী সকল কিছুই হয় রাশি দিয়ে। সেই রাশি যে চন্দ্রের বলাবল, অর্থাৎ চন্দ্র শুভ কি অশুভ সেটি তো আমরা দেখব, চন্দ্রের বলবত্তা আমরা দেখি কিনা, নক্ষত্রের বলাবল আমরা দেখি কিনা, এমনকি পঞ্চাঙ্গকে শুদ্ধি করি কিনা। যেহেতু অথ কালা শুদ্ধি অর্থাৎ হচ্ছে অথ অর্থাৎ এরপর বা পরে, আর কাল হচ্ছে সময়, আর শুদ্ধি মানে পবিত্র। তাহলে আমরা সেই পঞ্চাঙ্গকে শুদ্ধ করে বা শুদ্ধি করি কিনা, এমনকি অষ্টম দোষ বা অষ্টদোষ যেটাকে বলে, যে ভাষায় যেই বলুন, যে অষ্টম দোষ বা অষ্টদোষ, সে দোষগুলো আমরা খণ্ডাই কিনা, না খণ্ডিয়ে আমরা দেবতা প্রতিষ্ঠা করি কিনা, বা শান্তি সস্তায়ন করি কিনা, বা ধরুন আমরা গ্রহ পূজা করি কিনা, বা যাবতীয় শুভকর্ম আমরা করি কিনা। যদি এগুলো করে থাকি, তাহলে এই জ্যোতিষ সমাজ, আমরা বলি মানুষকে শুদ্ধ হতে, পাক পবিত্র হতে, এমনকি একটি জ্যোতিষের হাতিয়ার রত্ন পরিধান করার আগে আমরা শুদ্ধ করে এমনকি পবিত্র লগ্নে শুভ লগ্নে আমরা পড়াই। ধরেন আমার ধনু রাশি, আজকের দিনে আমার ধনু রাশির ঘাতচন্দ্র চলছে, তাহলে আমাকে কোনো জ্যোতিষ পণ্ডিত ব্যক্তির কাছে আমি গেলাম, উনি বললেন যে আজকের দিনে নীলারত্ন পরার জন্য শুভ সময় শনিবার, আজকে নীলা পরা যাবে। তাহলে শনিবার আমাকে পরিয়ে দিলেন, কিন্তু আমার তো ঘাত চন্দ্র রয়েছে, অর্থাৎ আমাকে তো ওই রত্ন ঘাতক হবে, আঘাত দেবে। আমি কোথায় যাব? আমি এর বিচারটা কার কাছে পাবো? এই বিচারটাই শুধুমাত্র সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য, এমনকি সেটি যেন সঠিক হয়, যেহেতু আমাদের ক্লাস লাইভ ফোরকাস্ট হয়, বিশেষ করে পাবলিক হয়। আজকের ক্লাস লাইভ হচ্ছে, কিন্তু আমাদের বিশেষ করে ক্লাসের প্রথম 1 ঘন্টা কিন্তু পাবলিক হয়ে থাকে, সবাই দেখতে পারে। বাকি সময়গুলো যে 2 ঘন্টা থাকে, সেই 2 ঘন্টার ক্লাস রেস্ট্রিক্টেড থাকে, শুধুমাত্র শিক্ষার্থীরা দেখতে পারবে, শিক্ষার্থীর বাইরে, অর্থাৎ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শুধুমাত্র শিক্ষার্থীরা দেখতে পারবে, অন্য কারো দেখার সুযোগ নেই। এভাবে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। তাহলে আমার কথা হচ্ছে যে আমরা কি শিখছি? জ্যোতিষ শিক্ষার বহু প্রতিষ্ঠান রয়েছে, শয়ে নয় হাজারও উপরে প্রতিষ্ঠান রয়েছে, এমনকি এই বাংলা ভাষায়ও কিন্তু হাজারো প্রতিষ্ঠান রয়েছে। আপনারা কেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে বেছে নেবেন? আপনাদের ভাবতে হবে, আপনাদের বুঝতে হবে, আপনাদের জানতে হবে, আপনার পাঠকদের বা আপনার যে যারা কাছের সমাজের লোক রয়েছে, তাদেরও কিন্তু বোঝাতে হবে। একটি ভুল, বিশেষ করে যেটি ভুল সেটি ভুল স্বীকার করতে হবে, যেটি ভুল না করে তার জন্য তাদের শুধরানোর ব্যবস্থা দিতে হবে। জ্যোতিষ মানে ঈশ্বরের জ্যোতি নিয়ে আমরা বসছি, তাহলে আমরা যেন সেই মানবের অকল্যাণ না করি। তাহলে আমরা অকল্যাণ করা যাতে না হয়, তার জন্য যে যত রকমের ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাগুলো নিয়েই কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আয়োজন করে এই জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা। আপনারা যারা সিলেবাস দেখেছেন, যারা দেখেননি, বিশেষ করে যারা ভর্তি হয়েছেন, যারা হননি, এমনকি পরবর্তীতে যারা ভর্তি হবেন, ক্লাস করবেন, আপনাদের একটি সিলেবাস দেওয়া থাকে। সিলেবাসের বাইরেও কিন্তু আপনাদের বিশেষ করে সেই ক্লাস অনুযায়ী আপনাদের কিছু শিক্ষা দেওয়ার প্রচলন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে রয়েছে। তো আপনারা একটু অনুধাবন করে দেখবেন যে আমি এই পঞ্চাঙ্গ নিয়ে যে কথাটি বললাম, যেহেতু আপনারা আশেপাশে গিয়ে প্রয়োজনে এই দিনটি নয়, আগামী বছরের যে কোনো একটা দিনে আপনারা ধরেন কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ করবেন, আপনি যখনই দিন আনতে যাবেন দেখবেন যে যিনি দিন দেবেন উনিও দ্রুততার সাথে যত কাছাকাছি দিন রয়েছে তত কাছাকাছি দিনটা দিয়ে দেবেন। আর আপনিও বলবেন আমার শুভস্য শীঘ্রম, অর্থাৎ শুভ কাজ করব, আমি দ্রুত সেরে ফেলি, না হলে দুশ্চিন্তা বাড়বে। মন মন যেহেতু করেছি আমি যজ্ঞ করব, মন যেহেতু করেছি দুর্গাপূজা করব, মন যেহেতু করেছি কালী পূজা করব, বা মন যেহেতু করেছি শনি পূজা করব, তাহলে শুরু করে দিই। কিন্তু ঘাতচন্দ্র নক্ষত্র শুদ্ধি তারা শুদ্ধি বা ধরেন আপনার সেই যোগ শুদ্ধি করণ শুদ্ধি যদি না থাকে, বা আপনার জন্য সেই লগ্নটি যদি শুভ না হয়ে থাকে, তাহলে এই
যে আপনি অর্থ দিয়ে, শ্রম দিয়ে, তারপরে লোকজন এনে সকলকে জমায়েত করে আপনি যে সুন্দর একটি অনুষ্ঠান করলেন, তার ফলাদেশটা কি হবে? এমনকি জ্যোতিষশাস্ত্রের কথাই যদি বলি, জ্যোতিষ আমরা হব বা জ্যোতিষ আমরা সাজবো, কিন্তু আমরা যে পরামর্শ দিব সেই পরামর্শ যদি মানবের কল্যাণে না লাগে, তাহলে আমাদের এই জ্যোতিষশাস্ত্র শিখে কি বা হবে? এই সকল বিষয় বিবেচনায় রেখে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যাত্রা শুরু হয়েছে। তো আপনারা হচ্ছে সেই যাত্রাপথের সহযোগী। আপনাদের নিয়েই আমাদের পথ চলা। আপনাদের সুপরামর্শ আমরা যেমন গ্রহণ করব, আমাদেরও বিশেষ করে কুপরামর্শ যদি কোনো কিছু থেকে থাকে, ভুল যদি কিছু করে থাকি, ভুল যদি কোনো শিক্ষা দিয়ে থাকি, সেটি হচ্ছে আপনারা বর্জন করবেন এবং আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাই প্রার্থনা আমাদের থাকবে। কিন্তু আমরা কতটুকু সঠিক শিখতে পেরেছি সেটি কিন্তু আমাদের বুঝতে হবে এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সেটি যাচাই করতে হবে। এমনকি সেগুলো নিয়ে আমাদের সামনে যেতে হবে। আমি বলবো আগামী বছর আপনি যদি সেই রকম কোনো বিশেষ শুভকর্ম করার মনস্থ করে থাকে, তাহলে বছরের শুরুতেই পঞ্চাঙ্গ ধরুন। আপনার জন্য আপনার রাশি অনুপাতে আপনার রাশি ঘাতচন্দ্র কিনা, আপনার রাশি শুভ কিনা, রাশি শুদ্ধি আছে কিনা, আপনার চন্দ্র শুদ্ধি মানে ওই চন্দ্র মানে রাশি শুদ্ধি, আপনার নক্ষত্র শুদ্ধি আছে কিনা, আপনার জন্য অনুষ্ঠানটি অশুদ্ধ কালে পড়ছে কিনা, এমনকি আপনাকে যে বিহিত ব্যবস্থা দিচ্ছেন আপনি নিজেও যাচাই করে নিন। তার জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ক্লাসকে এক পার্ট পাবলিক করে দেয়, যাতে এই আমরা যে সঠিক দিচ্ছি কিনা তার প্রমাণটুকু পাবলিক সেখানে মতামত পোষণ করতে পারবে আমরা ভুল শিক্ষা দিচ্ছি কিনা। তো আপনারা সেই অনুযায়ী প্রত্যেক বছর পঞ্জিকা নিয়ে, যেমন যদি 1433 দেখি, তাহলে 1433 সালে অশুদ্ধ কাল কিন্তু রয়েছে 13ই জ্যৈষ্ঠ, 31শে জ্যৈষ্ঠ, আমি টাইম বললাম না, 31শে জ্যৈষ্ঠ এত সময় থেকে পুনরায় 15ই আষাঢ় উম, সময় পর্যন্ত, পুনরায় আবার 10ই ভাদ্র থেকে হচ্ছে আপনার 13ই আশ্বিন পর্যন্ত, আবার পয়লা অগ্রহায়ণ পয়লা অগ্রহায়ণ পর্যন্ত হচ্ছে অশুদ্ধ কাল। যথাসম্ভব গুরুর শত্রু গৃহে মিথুনে অবস্থান, মলমাস, গুরু শুক্রের বার্ধক্যস্তদয় ও বাল্যাত্ব জন্য, তন্মধ্যে গুরুর অতিচার গতি দ্বারা রাশান্তর গমন জন্য অশুদ্ধ কাল। আর সৌর ভাদ্র মাসের অকাল ব্যবস্থা পূর্ব পূর্ব বৎসরের ন্যায় হইবে। ইহা ছাড়া অবশিষ্ট দিন সমূহ শুদ্ধকাল। নতুন পঞ্জিকা যদি পেয়ে থাকেন, এটি 16 পৃষ্ঠাতে আছে, এটি আপনারা দেখে নিতে পারবেন। তাহলে যেমন বলা হয়েছে মলমাস আমরা শুভ কর্ম নিষিদ্ধ করব, মলমাস এবছর জ্যৈষ্ঠ মাসে পড়েছে। আবার ভাদ্র মাসের কথা উল্লেখ করে সরাসরি ভাদ্র মাস লেখা নেই, বলা হয়েছে সৌর ভাদ্র মাস অশুদ্ধকাল। তাহলে সৌর ভাদ্র মাস কবে সেটি কি আমরা জানি? জানি না। কে জানেন এখানে যে সৌর ভাদ্র মাস কবে থেকে শুরু আর কবে থেকে শেষ? কেউ কি জানেন? জানেন? যদি ভুল হইতে পারে, আমি যেটা মনে করি যে সৌর ভাদ্র মাসটা হচ্ছে যখন সিংহ রাশি সূর্য অবস্থান করবে। হ্যাঁ, সেটাই হলো সৌর ভাদ্র মাস। হুম, সুন্দর। তাহলে সেটি কি ভাদ্র মাসের 1 তারিখ থেকে ভাদ্র মাসের 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত যে কয়দিন থাকবে সেই কয়দিনই কি সৌর ভাদ্র মাস হবে? না কিভাবে আমরা বুঝবো যে সেই সৌর মাস? সেই রবির ডিগ্রি অনুযায়ী আমরা দেখবো নিশ্চয়ই, নাকি? যদি রবির ডিগ্রি অনুযায়ী দেখি, তাহলে রবির ডিগ্রি বুঝতেও কিন্তু এই জ্যোতিষশাস্ত্র লাগবে। অর্থাৎ আপনার ভালোটা বুঝে নিতে গেলেও জ্যোতিষশাস্ত্র ব্যতিরেকে কিন্তু সম্ভব নয়। অন্ধের দেশে চশমা বিক্রি করা মানে জ্যোতিষশাস্ত্র নয়। আমার সন্তানের জন্য মঙ্গল কামনায় অনুষ্ঠান হবে বা তার নামকরণ হবে, তার মুখান্নপ্রাশন হবে, আর আমাকে যে তারিখটি দিবে সেটি মেনে নিতে হবে, এটি কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়। তাই আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের বলবো যে আপনাদের সর্বদা উচিত যে আপনারা তো বুঝে নেবেন ছাত্রদের কাছ থেকে, আপনারাও কিন্তু আশেপাশে আপনার সমাজে যারা রয়েছেন তাদেরও কিন্তু বুঝতে বিশেষ করে উৎসাহ করবেন বা বোঝানোর চেষ্টা করবেন।
এটি হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মূল মন্ত্র। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়ু নাই করি। এগুলো ধাপে ধাপে আমরা শিক্ষা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এবং শুধু এই নয়, পঞ্চাঙ্গের ভিতর আরো অনেক কিছু রয়েছে। যারা অতীতের ক্লাস দেখেছেন বা দেখেননি তারা দেখে নেবেন, তাহলে তখন বুঝতে পারবেন যে এই পঞ্চাঙ্গের প্রয়োগ কৌশল কোথায়। তো যিনি বলতে চেয়েছিলেন তার কথাটা আগে একটু শুনি। আমি থামিয়ে দিয়েছিলাম যে একটু। স্যার, আমি নিজের একটা অভিজ্ঞতা থেকে বলি। সেটা হচ্ছে যে আপনি যে আপনার নয়েজ আসতেছে, আপনি হেডফোনটা মানে হেডফোনটা বললে একটু মনে খুলে হয় নেন, ক্লিয়ার হবে। হেডফোনটা আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান একটা মিনিট। নয়েজটা আসলে ওই যে ফ্যান চালু থাকার ফ্যানটা অফ কারণে করে নেন, নয়েজটা একটু ফ্যানটা আসতেছিল। অফ করে দিয়ে বলুন। ফ্যানটা অফ করে দিয়েছি। স্যার, যেটা বলতে চাচ্ছিলাম যে আমার নিজের একটা অভিজ্ঞতা থেকে আপনি যেটা বললেন আর কি, পঞ্চাঙ্গ, এটা আসলে যতটা আমাদের মানে ব্রাহ্মণ কুলের বা পুরোহিত কুলের যতটা মনে করেন অভিজ্ঞতা আছে, তার থেকেও দেখেছি আমি যে যজমানের মধ্যে এই জিনিসটা খুবই কম আছে। যেমন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার এক বৌদির তার সীমন্তন্য করতে যাব, তার রাশি অনুযায়ী আমি বলেছিলাম যে এটা তার সঠিক সময় নয়। তারা কোনোভাবে আমার কথা শুনলো না। পরবর্তীতে ওই বৌদির গর্ভপাত হয়। একই সময় আবার তার সেকেন্ড টাইম যখন বেবি হয়, তখনও সেই কথাটাই বললাম, কর্ণপাত করলো না, এবং তার সন্তানটি বিকলাঙ্গ প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছে। তো এই জিনিসগুলো আমি দেখেছি, এবং এটা আমি কিন্তু বাস্তব প্রয়োগ দেখেছি যে পঞ্চাঙ্গটা যদি কেউ না মানে কতটা যেই হয়। মাঝে মাঝে আমার ফ্যামিলি বলে যে তুমি এই কাজটা সংকল্প করছো বা এরকম কোনো করেছো, এখন কেন করছো না? তুমি প্রোক্রাস্টিনেটিং আমাকে এরকম বলে, কিন্তু তাদেরকে আমি এটা বুঝাইতে পারি না যে এটা এখন সঠিক সময় না। এই যে অথকাল শুদ্ধি, তারপরে রাহুকাল, বারবেলা, কালবেলা, এগুলো অনেক কিছু ব্যাপার থাকে। এই বিষয়গুলো কিন্তু আসলে আমি দেখেছি অনেক জ্যোতিষরাও কিন্তু এইটা এত সারের মতো ডিটেল বলে না। আমি আসলে খুবই ধন্য যে সনাতন অ্যাস্ট্রোলজি এই জিনিসটাকে তুলে ধরছে, কারণ আমি নিজে এটার চাক্ষুষ প্রমাণ যে এরকম হয়। অসংখ্য ধন্যবাদ। যেমন ধরুন, আর একটু কথা বলি, কিশোরী মোহন বাবু লক্ষ্য রাখেন এবং নীরজ স্যার একটু নোট করেন। সেটি হচ্ছে 17 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় প্যারায়, 17 নম্বর পৃষ্ঠার প্রথম প্যারায় দেখুন, বর্ষচক্র, দ্বাদশ রাশির আয় ব্যয়, সূর্য চন্দ্র গ্রহণ 1432। সবাই দেখতে চায় যে 12 রাশি পঞ্জিকা বেরোলে অমনি আমার রাশির কত আয় কত ব্যয় আর আমার কত স্থিতি হবে, এটা জানার জন্য সবাই পঞ্জিকার এই পেজটি প্রথম আগে খুলে দেখে যে এই বছর আমার আয় কত ব্যয় কত। কিন্তু আয় ব্যয় এটি কি আন্দাজে লেখা হয় না কিভাবে লেখা হয়? সেই আয়টি, বিশেষ করে এখানে ধরুন এবছর সব থেকে বেশি আয় আছে মীন রাশির 11 আনা, মানে 11 আনা আয়, 2 আনা ব্যয়, 9 আনা স্থিতি, বা 11 টাকা আয়, 2 টাকা ব্যয়, 9 টাকা স্থিতি। এইবার এই 9 টাকা যে স্থিতি, সেই আয়টি কিভাবে আসে, কোথা থেকে আসে? মেষাদি দ্বাদশ রাশির আয় ব্যয় স্থিতি নির্ণয় 1432। আবার বৃষ রাশির 2 টাকা আয়, 3 টাকা ব্যয়, 1 টাকা মাইনাস। আর তুলা রাশিরও 2 টাকা আয়, 3 টাকা ব্যয়, 1 টাকা মাইনাস। তাহলে কোন তুলা রাশি কি সঞ্চয় করছে না? এটি আমার কিন্তু প্রশ্ন। আবার এই জিনিসটি যেহেতু মানুষ দেখে, সেটি মানুষ কিভাবে শিখবে যে এটি সঠিক কিনা? ওই পঞ্জিকায় তো টাইপ মিস্টেক থাকতে পারে। আপনি দেখলেন, বাহ, আমার 11 আনা আয়, 2 আনা ব্যয়, তা উপরে আগামী বছর তো আমার প্রচুর টাকা হবে, তো ঠিক আছে আগেই কিছু আমি খরচ করে নিই। তো করলেন, পরে যে দেখলেন ঋণ হয়ে গেছে। এমন কি হয় না? তাহলে এটি যে সঠিক আছে না ভুল আছে, এটি কি আমরা শেখার চেষ্টা করি? এটাও কিন্তু জ্যোতিষের একটি অঙ্গ। মানে এটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, গুরুত্বপূর্ণ তার উপরের লাইন, মানে উপরের প্যারা, যেটি হচ্ছে অথ বর্ষ চক্র গণনা 1432। তো এখানে রয়েছে দেখুন, পর্বতে 24, 25, 26, মানে পর্বতে কোন পর্বতে? 24, 25, 26 নাম্বার নক্ষত্র, ফল হচ্ছে ধনাগম। স্বর্গে রয়েছে 21, 22, 23, ফলং হচ্ছে সুখ। গগনে রয়েছে 15, 16, 17, ফলং হচ্ছে মানভঞ্জন। চক্রে রয়েছে 27, 1 এবং 2 নাম্বার নক্ষত্র, ফলং হচ্ছে দারিদ্রতা। সমুদ্রে রয়েছে 3, 4, 5, ফলং হচ্ছে ভাষণ। করোড়ে রয়েছে 18, 19, 20, ফলং সর্বসুখ।
পৃথিবীতে রয়েছে 6, 7, 8 ফলং পুত্র সম্পত্তি। সংখ্যে রয়েছে 12, 13, 14 ফলং মহতি লক্ষ্মী। আর রসাতলে রয়েছে 9, 10, 11 ফলং হচ্ছে মরণ। তাহলে বর্ষদোষ শান্তির জন্য করা রয়েছে কি? জন্ম নক্ষত্র চক্রে পতিত হইলে ছত্রদান, সমুদ্রে থাকলে শস্যদান, গগনে থাকলে রৌপ্য দান। এইবার রৌপ্য, স্বর্ণ, বস্ত্র, তাম্র দান। রসাতলে যদি থাকে ঘৃত, তণ্ডুল, স্বর্ণ, পূর্ণকুম্ভ দান করিলে দোষ নষ্ট হয়। অনেকেই আছেন যে আপনারা স্বর্ণ দান করছেন, বা ধরেন আপনার এই পূর্ণকুম্ভ দান করছেন, বা ঘৃত দান করছেন, এমনকি আপনার বস্ত্র দান করছেন, কিন্তু সেই দানটি যদি সময় মতো সঠিক জায়গায় না যায়, তাহলে কি আপনার এই যে সব বর্ষদোষ শান্তি সেটি কি হবে? আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, যে যেহেতু এখানে রয়েছে যে রসাতলে, রসাতলে হচ্ছে মরণং, মানে মরণ, ফলং হচ্ছে মরণ। তাহলে মৃত্যুতুল্য ফল হচ্ছে রসাতলে যে নক্ষত্র থাকবে। আপনার জন্ম নক্ষত্র যদি 9, 10, 11 হয়ে থাকে, তাহলে এবছর হচ্ছে মরণ সম যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে আপনার জন্য প্রতিকার রয়েছে কি? ঘৃত দান করবেন, তণ্ডুল দান করবেন, স্বর্ণ দান করবেন, আর পূর্ণ কুম্ভ দান করবেন। তাহলে দান কাকে করবেন? যদি জায়গা না পান আমাকে দান করে দিয়েন, আমি নিয়ে নেব। কিন্তু আসলে আপনার কি সেই মরণ সম বা মৃত্যু সম যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দেবে কিনা? তাহলে সেই নক্ষত্র, যে নক্ষত্র সংখ্যা দিয়ে মরণের সমান বলা হচ্ছে বছরটিকে, সেই নক্ষত্র শুদ্ধি আমার সেই তারা শুদ্ধি আছে কিনা সেটি আমরা কিন্তু দেখি না। এমনকি প্রত্যেকটা দিনে যে বিবিধ কথাটা লেখা থাকে, যে বিবিধ এত মধ্যে পটল পরে মূলক ভক্ষণ নিষেধ, এবং মাসদগ্ধা, চন্দ্রদগ্ধা, কোনোদিন গণ্ডঋষ্টি দোষ, কোনোদিন জাত বালক বালিকা গণ্ডঋষ্টি দোষ, এইরকম বিভিন্ন কিছু থাকে। সকল কিছু কিন্তু তারা থেকে বা নক্ষত্র থেকে আসে। সেই নক্ষত্র হচ্ছে তিথির সঙ্গে সম্পৃক্ত। আমরা সেটি না দেখে আমরা কি করি? তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কিন্তু এই চোখ খোলানোর চেষ্টা করে। এরপরে যিনি বলতে চেয়েছিলেন তিনি বলেন। আর পিয়ালি যে দিদি আপনি কথা কিছু বল, বলতে চেয়েছিলেন? পিয়ালি ম্যাডাম কিছু বলতে চাইছিল মনে হয়। পিয়ালি দিদি আপনি কিছু বলতে চেয়েছিলেন মনে হয়। হ্যাঁ, কিন্তু এটা তো এতই বড় জিনিস, এত এই ক্লাসে মানে এগুলো জানতেই হবে, পঞ্চাঙ্গ জ্যোতিষ। আমি তো আসলে কিছুই জানি না, একদমই জানি না কিছু। সেই জন্য আমার কাছে সবকিছুই মানে লাগছে আর কি। ক্লারিফিকেশনটা কেমন করে হচ্ছে সেইটুকু আমার আমার ওখান থেকে যেটুকু মানে জানতে পারছি, যে এটা এইভাবে আপনারা বিশ্লেষণ করেন ওভারঅল ওটা। কিন্তু এখন এই পঞ্চাঙ্গ জ্যোতিষ কি, এগুলো এগুলো সবই তো অজানা। তো না শিখলে এগুলো ক্লিয়ার কখনোই সম্ভব না, কি করে কি করবো। তো সুন্দর। আমরা এই ক্লাসগুলো থেকে এটাই আর কি, যেটা আগের দিনও তাই হয়েছে, দেখেন আজকের ক্লাসেও ভাবনা কি, এটাই যে আমি আমি এটা আপনাকে একটু থামিয়ে দিয়ে আপনার ভাবনা আরো বাড়িয়ে দিই। ওই সেই 17 নম্বর পৃষ্ঠায় রয়েছে, যেখানে বর্ষচক্র, দ্বাদশ রাশির আয় ব্যয়, সূর্য ও চন্দ্রগ্রহণ 1432-এর পরে রয়েছে এই বর্ষে 100 আরব জল, সমুদ্রে 50, পর্বতে 30, পৃথিবীতে 20। আর এই 1433-এ এসে আছে এই বর্ষে 50 আরব জল, সমুদ্রে হচ্ছে 25, পর্বতে 15, আর পৃথিবীতে 10। এর অর্থ কি? তাছাড়া অথবিশ্বা, এটা প্রত্যেকটা ব্যক্তি বাড়িতে পঞ্জিকা নিয়ে গেলেই এই লাইনটি পড়েন, অথবিশ্বা মানে জ্যোতিষ তত্ত্ব মতে। এখানে কিন্তু জ্যোতিষ তত্ত্ব মতে, তাহলে জ্যোতিষ ছাড়া কিন্তু বিহিত দেওয়ার সুযোগ নেই। জ্যোতিষ তত্ত্ব মতে বর্ষা 11, ধান্য 17, তৃণ 9, শীত 7, গ্রীষ্ম 15, বায়ু 13, প্রজাবৃদ্ধি 19, প্রজাক্ষয় 12, রাজবিগ্রহ 18, রোগ হচ্ছে 10, আরোগ্য হচ্ছে 16, ধনবৃদ্ধি 14, ধনক্ষয় 8, রৌদ্র 20, বজ্র 13, সুধা 19, সর্প 11, কৃমি 17, ধর্ম 9, ধর্ম 15, দর্প 21, মৎস্য 14, কূর্ম 20, শিলা 12, জলশোষক 18, লক্ষ 10, আপলোক 16। এটি দেখে মানুষ বলে, ওরে বাবা, ধর্ম এবছর এত, অধর্ম বেশি, তার মানে অধর্মের জোর বেশি হবে, রোগ এত বেশি, আরোগ্য কম, মানে রোগী বাড়বে,
তাহলে গ্রীষ্ম গরম এত, শীত এত, ওরে বাবা, এটি কিন্তু সেই অনুযায়ী ফলে থাকে এবং এটি কিন্তু সবাই দেখে। কিন্তু এটি জ্যোতিষ তত্ত্ব মতে কিন্তু এটি হয়। তাহলে জ্যোতিষ তত্ত্ব মতে যদি এগুলো হয়ে থাকে, তাহলে জ্যোতিষ শাস্ত্রে এই মানে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যেটি বলছে, এটি কিন্তু শিক্ষা দেওয়ার দিয়ে থাকে। সেটি আপনারা পুরাতন ব্যাচের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে শুনবেন, বা এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যারা শিক্ষার্থী থেকে জ্যোতিষ হয়েছেন তাদের কাছে শুনবেন। আর অন্য কোনো প্রতিষ্ঠানে এগুলো খুঁজে দেখানো হয় কিনা বা বের করা হয় কিনা সেটাও আপনারা একটু জানবেন। জেনে আপনাদের যেখানে ভালো লাগবে সেখানে পড়বেন, আর যেখানে ভালো লাগবে না সেখানে, আমাদের এখানে ভালো লাগবে না মানে অন্য জায়গায় যাবেন। এতে আমাদের কোনো আপত্তি থাকার তো কোনো কথা নয়। আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমি আগেও বোধহয় জানিয়েছিলাম যে এটা পঞ্জিকা কি করে পাবো পঞ্জিকা ইন্ডিয়াতে? অনলাইনে পেয়ে যাবেন। আপনার আজকে পঞ্জিকা বা তাহলে কালকে পেয়ে যান? আমরা একবার আপলোড দিতে গেছি কিন্তু পাইনি, মানে পারিনি, আপলোড নেয়নি। পুরো পঞ্জিকাটাই পিডিএফ আকারে আপনি পাবেন। হয়তো আগামীকাল পেয়ে যেতে পারেন বা আজকে রাত্রেও পেয়ে যেতে পারেন। আমাদের পিডিএফ করে আনা হয়ে গেছে। কোথায় আজ 3 দিন অনলাইনে? ধরে চেষ্টা করছি যে একটা পোস্টের ভিতরে এই 704 পৃষ্ঠার পঞ্জিকা কভার সহ আমরা এক পোস্টে দেওয়ার চেষ্টা করছি, যে এক এক পার্ট এক এক জায়গা থেকে খুঁজবে তা নয়। সেখানে দিয়ে দিলে লিংক পাঠিয়ে দেওয়া হবে বা লিংক আপনারা দেখে নিতে পারবেন। আমার আইডিতে থাকবে, অনেক শিক্ষার্থীরা যার যার প্রোফাইলে রেখে দেবেন, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। ওখান থেকে প্রয়োজনে প্রিন্ট দিয়ে নিতে পারবেন। যারা বিদেশে আছেন, দেশ বিদেশে পঞ্জিকা সংগ্রহ করতে পারছেন না, তারা ওখান থেকে প্রিন্ট দিয়ে একেবারে অরিজিনাল পঞ্জিকাটা নিয়ে নিতে পারবেন। সে ব্যবস্থা করা হচ্ছে, হয়তো আজকালের মধ্যে পেয়ে যাবেন আশা করছি। এবার জেকে দেব স্যার, আপনি কিছু বলেন, বা আর কোনো কেউ কেউ কিছু জানতে চান কিনা? আমি স্যার, আপনি যে কথাটা বলছেন, আপনি বলছেন একটা কথা আপনার পঞ্চাঙ্গের সাথে, আমি এটাকে একটু জাস্ট একটু বৃদ্ধি করবো আর কি। আপনার কথাটা কি, আপনি বলছেন যে যদি দান করার হুম। ইচ্ছে হয় তাহলে আপনাকে দান করা যেতে পারে। এখন সরি 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 সরি, ফিরিয়ে আমাদের কি নিয়েছি হচ্ছে ফিরিয়ে স্যার? নিয়েছি। এটা আমি ওইভাবে বলিনি, ওটা না আমি স্যার, ওইভাবে বলিনি। না কারণ স্যার, হচ্ছে না স্যার, আপনি সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আমাকে বলতে আমি দিন, স্যার শেষ করি স্যার, তারপর আপনি আমাকে আগে বলেন বলতে স্যার। দিন। আমি দান যিনি না স্যার, আমি শেষ দান করি স্যার, যিনি আমি করবেন শেষ করি স্যার, তারপর বলবেন স্যার। নিশ্চয়ই বলবেন যে গ্রহ বিপ্রকে দান করুন বা বিপ্রকে দান করুন। বিপ্র মানে কি? তিনি হচ্ছে, স্যার এটার সমাধান আমি দিই স্যার, আচ্ছা প্লিজ আচ্ছা, স্যার, ওকে ওকে, এটার সমাধান আমি দিই। তো এখন প্রশ্ন যে যদি আমরা জ্যোতিষকে আপনার জীবনের চালিকা শক্তি হিসেবে তৈরি করতে চাই, তাহলে আগে প্রথমে জানতে হবে যে আমরা এই দান যে করব, দান বিষয়টা বিচার করা হয় কিভাবে। যে আমি দান করব, আহ, কি দান করব, কিভাবে দান করব, কাকে দান করব, ঠিক আছে, যাকে দান করব সে আমার দান গ্রহণ মানে নেওয়ার মতো মানে তার আছে কিনা, ক্রাইটেরিয়া আছে কিনা, বা তিনি আমার দান গ্রহণ করবেন কিনা। তো এটা বিচার করতে গেলে আমাদের তো আপনার দেখুন স্যারের যে বোর্ড আছে, এখানে একটা রাশিচক্র অঙ্কন করে রেখেছেন স্যার। তো এই রাশিচক্রে 12টি ভাব আছে। 12টি ভাবের বিশেষ আলাদা আলাদা ভাবে গুরুত্ব আছে। প্রত্যেকটা ভাবের মধ্যে মানে একাধিক বিষয়, আমাদের জীবন সম্পর্কিত একাধিক বিষয় সন্নিহিত আছে এই 12টি ভাবের মধ্যে। তো একটা ভাব হচ্ছে ষষ্ঠ ভাব। এই ষষ্ঠ ভাব থেকে আমরা আমরা দান কর্ম যেটা আমাদের, সেটা আমরা বিচার করে দেখি ষষ্ঠ ভাব থেকে। এখন এই ষষ্ঠ ভাবে আপনার যে গ্রহ থাকবে, সেই গ্রহের উপর নির্ভর করে আপনি আপনার কি দান করবেন, কি দান করা উচিত। ষষ্ঠ ভাবের অধিপতি যে গ্রহ আছে, সেই ভাবপতির অবস্থান সাপেক্ষে আপনি কি দান করবেন এবং কি দান করা উচিত, সেই জিনিসটা আপনাকে নির্ধারণ করতে হবে। তো সেটা নির্ধারণ কে করে দেবে? সেটা নির্ধারণ করতে হলে আপনার ডেট অফ বার্থ, ডেট অফ টাইম এবং ডেট অফ প্লেস, এই তিনের সমন্বয়ে একটা হরোস্কোপ তৈরি করতে হবে, অর্থাৎ রাশি চক্র তৈরি করতে হবে। সেখানে আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষে, আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে রাশি এবং লগ্ন দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হয়। তো রাশি এবং লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবকে আমরা প্রথমে নিরূপণ করব, তারপরে দেখবো ষষ্ঠ ভাবপতি কি। এবার ষষ্ঠ ভাবপতি যদি রবি হয়, তাহলে সমাজে যশসম্মানীয় যে ব্যক্তি আছে সেই ব্যক্তিকে আপনি দান করতে পারেন। যদি সেটা চন্দ্র হয়, তাহলে মাতৃস্থানীয় যে ব্যক্তি আছে, মাতৃস্থানীয় যারাই আছে তাদেরকে আপনি দান করতে পারেন। যদি মঙ্গল হয়, তাহলে সমাজের যে শক্তিশালী মানুষ আছে বা যারা হার্ড ওয়ার্কার আছে, তাদেরকে আপনি দান করতে পারেন।
যদি বুধ হয় তাহলে শিশুদেরকে দান করবে, যারা হচ্ছে স্পোর্টস প্রিয় এই ধরনের আপনার হচ্ছে স্পোর্টস এর আইটেম দিতে পারেন শিশুদেরকে, বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে যে আপনার দান করতে পারেন। যদি বৃহস্পতি হয় তাহলে শাস্ত্রবেত্তা যিনি যিনি শাস্ত্র শিক্ষা দেন এবং শাস্ত্রকে হচ্ছে আমাদের সমাজে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দৃঢ়প্রত্যয়ী এবং সেই ভূমিকা পালন করেন, সেই ব্যক্তিকে আপনি বৃহস্পতি আপনার ষষ্ঠপতি হলে দান করতে পারেন। যদি শুক্র হয় তাহলে আপনার প্রেয়সীকে দান করতে পারেন। যদি সপ্তম শনি হয় তাহলে বৃদ্ধকে দান করতে পারেন। একদম সিভিল কাস্টের যে লোক আছে, মানে অর্থাৎ লয়াল কাস্টের যে লোক আছে তাদেরকে আপনি দান করতে পারেন। অর্থাৎ সমাজে যারা একটু মানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, যেটা আমি বোঝাচ্ছি আর কি, পিছিয়ে পড়া মানুষ যারা আছে তাদেরকে আপনি দান করতে পারেন। যদি রাহু থাকে তাহলে চন্ডাল শ্রেণীর মানুষকে আপনি দান করতে পারেন। ঠিক আছে, আমাদের মানে হিন্দু সম্প্রদায়ের কিছু কিছু ব্যক্তি আছে, তারা পেশাগত কারণে তাদের আলাদা আলাদা, আমরা যেমন হরিজন সম্প্রদায় বলি আমরা, তো তাদেরকে আমরা অনেক সময় এই নামে আখ্যায়িত করি। তো এটার অর্থ হচ্ছে এই মানে সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত তাদেরকে রাহু থাকলে আপনি তাদেরকে দান করতে পারেন। আবার রাহু থাকলে আপনার হচ্ছে বেজবান জন্তু, মানে যে সমস্ত জন্তু কথা বলতে পারে না, ঠিক আছে, আওয়াজ নাই, মানে তাদেরকে আপনি দান করতে পারেন। যদি কেতু থাকে তাহলে কাকে দান করতে পারেন? কেতু থাকলে আইসোলেশনে গিয়ে গেছে, মানে আমাদের সমাজের তো প্রচলিত যে সমাজ, তথাকথিত যে সমাজ ব্যবস্থায় যাদেরকে আমরা বলি যে মানে ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, যারা মানে আমাদের ঘরের ভিতরে একা একা বসে থাকে, যারা একাকিত্বকে জীবনের অন্যতম অংশীদারিত্ব করে নিছে, আপনি খুঁজে বের করুন সেই রকম লোক খুব কম পাবেন। ঠিক আছে, কিন্তু এইরকম আইসোলেশনে যাওয়া যে ব্যক্তি আছে সে সমস্ত ব্যক্তিকে খুঁজে বেরকে তারপরে আপনার দান করতে পারেন। এইবার প্রশ্ন হচ্ছে যে কথাটা আমি আমার গুরুজিকে আমি থামিয়ে দিয়েছি, যে আপনার হচ্ছে দান আপনি কাকে যাকে করবেন, আপনি সিদ্ধান্ত নিলেন আপনার বৃহস্পতি ষষ্ঠপতি, আপনি শাস্ত্রবেত্তাকে দান করবেন। এবার শাস্ত্রবেত্তা আপনার দান গ্রহণ করতে পারবে কিনা বা তাকে আপনার দান করা উচিত কিনা, যে শাস্ত্রবেত্তা আপনি নির্ণয় করলেন, তাহলে দেখতে হবে ওই শাস্ত্রবেত্তা তার লগ্ন দেখতে হবে। যদি তার লগ্নের অষ্টমপতি আর আপনার লগ্নের ষষ্ঠপতি একই গ্রহ হয়, তবেই কেবল আপনি হচ্ছে তাকে দান করতে পারবেন। এটা বোঝা সম্ভব কি করে? এটা তো আপনি যখন কাউকে দান করছেন, আমি যখন দেখলাম যে আমার ষষ্ঠ ঘরে এটা এরকমই আছে, তো তাহলে আমার তো, আমি যাকে দান করব তার আমি চিনি না, হয়তো আমার মনে হলো যে সাজেস্টেড যে এরকম সে কেতুর ওখানে বসে আছে কোনো ইন্ট্রোভার্ট যাদের লোক, তাদেরকে করবো, কিন্তু তার ইয়েটা আমরা কি করে জানবো, তার ভাগটা কি আছে? সেটা তো সম্ভব না। সেটা কি করে সম্ভব? আপনি জানতে হবে তার কাছ থেকে, যদি জানতে না পারেন তাহলে তাকে দান করবেন না, এরকম যদি করে জানতে কি না পারেন সম্ভব? তাহলে দান করবেন। ম্যাডামের উত্তরটা আপনি আমি একটু আমার দিয়ে দিই, আমি একটু আপনার দেই। ইয়েটা ভাগটা বলুন, দেখেন, ভাগটা বলুন, আমি আপনাকে দান করতে চাই। এটা কিরকম ভাবে প্রসেস না আমি সম্ভব? বলছি আপনাকে, স্যার স্যার বলবেন এটা, আমি হ্যাঁ একটু আপনাকে ইয়ে করে দিচ্ছি। আপনাকে দান করতে হলে খুঁজে বের করতে হবে যে আপনার তার হরোস্কোপ খুঁজে বের করতে হবে। যদি হরোস্কোপ না থাকে তাহলে আপনি দান করবেন না তাকে, আপনি রিস্ক নিয়ে দান করবেন না। আরেকটা বিষয় হচ্ছে তার মানে দান কর্মটা বলছি, কিন্তু অত্যন্ত কঠিন। একটা মিনিট। তার মানে হচ্ছে যে দান যখন তখন করা যায় না, হ্যাঁ এটা হ্যাঁ এখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ দান করলে, আমরা যেমন বলি যে শুধু দান করো দান করো তাহলে তুমি মহান হবে, তোমার সবকিছু কেটে যাবে, অ্যাকচুয়ালি সেটা নয়। দান, তাহলে এটা থেকে এটাই বোঝা যাচ্ছে না যে এইবার আমি হচ্ছে কাকে, অ্যাকচুয়ালি আমরা আপনি জানি কি না দান করবেন। যে আমার ষষ্ঠ ভাগে কে আছেন, কাকে দিলে দান করবে। তার মানে আমাদের সমাজের ম্যাক্সিমাম সবাই তো অ্যাস্ট্রোলজার নয়, তার এবং না, সব অ্যাস্ট্রোলজারও যে এটা বলতে পারবে তা নয়। তার মানে আমাদের দান টান এগুলো যে হচ্ছে আমরা এমনি ভাবেই করে যাচ্ছি, লাগলে লাগলো, না লাগলে না লাগলো, ব্যাপারটা তাই ম্যাডাম হয়ে একটু যাচ্ছে শুনুন, না? এখানে মানে শুনুন এবং ম্যাক্সিমাম। আমি বলি, তারপরে আপনারা মন্তব্য করেন। আগে জেকে দেব স্যারের কথা শোনেন, আর আমি একটা কথা বলি, তারপরে শুনুন। হ্যাঁ, তারপর অনুধাবন করুন। বলেন জেকে দেব স্যার, শেষ করেন। হ্যাঁ, আচ্ছা, এখানে ম্যাডামের কথা রেফারেন্সে স্যার একটু বলতে হচ্ছে স্যার। যেমন ধরেন এখন দান করবেন আপনি হচ্ছে সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। যেমন একটা 1 মিনিটের একটা উদাহরণ দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ একবার হচ্ছে অর্জুনকে দানের স্বর্ণ দানের দায়িত্ব দিয়েছিলেন, আপনার হচ্ছে কর্ণকে দায়িত্ব দিয়েছিলেন। তো কর্ণ হচ্ছে শ্রেষ্ঠ দানবী। তো অর্জুনকে দানের দায়িত্ব দেওয়ার পরে অর্জুন হচ্ছে ওই মেপে মেপে হচ্ছে সবাইকে সমানভাবে দেওয়ার জন্য অনেক সময় ব্যয় করলো। তারপরে সে পরিশ্রান্ত ক্লান্ত শ্রান্ত বলছে যে এই কাজ আমার না। কিন্তু কর্ণকে যখন দানের দায়িত্ব দেওয়া হলো তখন সে বললো যে এই পাহাড় পরিমাণ স্বর্ণ আছে, তোমাদের যার যতটুকু প্রয়োজন নিয়ে যাও। সে 10 মিনিটে দান কার্য সম্পন্ন করে দিল। তখন কৃষ্ণ বলল যে দান করার উপযুক্ত ব্যক্তি সে। তো আপনাকে হচ্ছে দান করার উপযুক্ত ব্যক্তি খুঁজে বের করেই দান করতে হবে, না হলে দান আপনার পরিপূর্ণ হবে না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে
যদি আপনার হচ্ছে বৃহস্পতি ষষ্ঠে থাকে, ষষ্ঠপতি বৃহস্পতি, তাহলে আপনি কি দান করবেন? স্বর্ণ দান করবেন। ঠিক আছে, যদি আপনার চন্দ্র থাকে তাহলে রূপ দান করবেন। এইটাও আপনার অ্যাস্ট্রোলজি। এখন বলতে পারছেন আপনি যে অ্যাস্ট্রোলজি আমাদের সমাজে সেই পরিমাণে বিস্তৃত না, তো আপনার দায়িত্ব তো সেটা। আপনি অ্যাস্ট্রোলজি শিখবেন, চেম্বার প্র্যাকটিস করবেন, 1000 টাকা 500 টাকা শুধু ভিজিট নেবেন, সেটা না। সমাজে অ্যাস্ট্রোলজিকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার। সেই দায়িত্বটাকে আপনাকে পালন করতে হবে, এটা আপনার ডিউটি। আমাদের 1-5-9 হচ্ছে ধর্ম ত্রিকোণ, সেই ধর্ম আমাদেরকে পালন করতে হবে প্রত্যেক অ্যাস্ট্রোলজারকে। সেই ব্রতে আমরা ব্রতী হতে হবে স্যার। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে থ্যাংক ইউ, খুব সুন্দর একটা জিনিস শিখলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা যেমন আমাদের ধরুন ক্লিয়ার হলো। যেমন ধরুন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার প্রতি ব্যাচ থেকে 5 জনকে অবৈতনিক, 5 জনকে অর্ধবৈতনিক এবং গত বছর 6 জনকে ত্রৈমাসিক বেতন মওকুফ করেছিল। তাহলে এটি কি একটি দানের মধ্যে পড়ে না? পড়ে কিন্তু। এমনকি এই যে শিক্ষা, আপনি কাকে দান করবেন, সেই শিক্ষা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষা কে নিতে পারবে আর কে পারবে না, তার জন্য কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এবার শুরু করেছে অনেক আগে আগে থেকে, অর্থাৎ প্রায় 6 মাস আগে থেকে ভর্তি প্রক্রিয়া। এটাই কিন্তু কনফার্ম ভর্তি নয়, সেটি কিন্তু আমরা বলেছি। আমাদের আসন সংখ্যা সীমিত, আমরা বেছে বেছে ভর্তি নিব। এমনকি আমরা বলেছি যে জুনের পরে জুলাইতে যখন ক্লাস শুরু হবে, আমরা যদি মনে করি যে অমুককে আমি নিব না, তাহলে তার টাকা ফেরত দিয়ে তাকে বলে দেওয়া হবে যে আপনারা অন্য প্রতিষ্ঠান থেকে শিখে নিন, আমাদের এখান থেকে শেখার প্রয়োজন নেই। আর যাকে আমরা মনে করব যে হ্যাঁ এনাদের নিয়ে চলা যাবে বা এনাদের শিক্ষা দান করলে করা যাবে, শিক্ষাদান করার মতো জায়গা এবং উনি প্রয়োগও করবেন সঠিক জায়গায়, তবেই না কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যাত্রা শুরু হবে, প্রকৃত যাত্রা শুরু হবে। তাছাড়া ধরেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এই সকল সূক্ষ্ম বিষয়গুলো বিশেষ করে তুলে নিয়ে আসে। কেন নিয়ে আসে? যে যাতে করে সমাজে মানুষের 12টা না বেজে গেলে জ্যোতিষের কাছে আসে না। এমনকি আপনি বিপদগ্রস্ত না হলে কিন্তু শনির পূজা দেওয়ার জন্য বিশেষ করে দৈবজ্ঞের কাছে যাবেন না, বা যিনি আহ, আমাদের দৈব যিনি যিনি দৈবকে মানে আহ্বান করবেন, তার কাছে কিন্তু যাবেন না। তখনই যাবেন যে আপনার দিন দিন বিপর্যয় চলছে, আমার একটু শনির পূজা দিতে মন চাচ্ছে, দিলে আমার এটি কাটবে কিনা। বা ধরুন আমি নিয়মিত সাপের স্বপ্ন দেখছি, বা ধরুন সাপে কামড়াচ্ছে বারবার, পরিবারের আহ, একে ওকে কামড়াচ্ছে, এই বিপদে পড়ছে, তাহলে একটু মনসা পূজা দেই, মনসাকে একটু দুধ কলা দেই। আসলে সেই পূজা সেই যদি সঠিক সময় না হয়, তাহলে আপনারা আসলে পূজা দিয়ে পুণ্য সঞ্চয় করছেন না আরো পাপ পোড়াচ্ছেন, সেটিও কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষা দেওয়ার দায়িত্বের মধ্যে পড়ে। যেমন আপনারা হয়তো বলবেন যে হ্যাঁ, যে শ্রাবণ মাসে পড়ে সাধারণত, শ্রাবণ মাসে হচ্ছে ওইটাকে কি বলে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, শ্রাবণে অষ্টনাগ পূজা, মনসা দেবীর অষ্টনাগ পূজা। ধরেন সবাই বলবে যে হ্যাঁ অষ্টনাগের পূজা এই দিনেই দেওয়া যাবে। আমরা যেটি বলছি অষ্টম দোষ খণ্ডানোর জন্য বলা হয়েছে পঞ্চাঙ্গের একটি কথা। তো 17 তারিখ মানে তো 1433-এরটা বের করলাম, যাই হোক এখান থেকে বলি। তো অষ্টনাগের পূজা রয়েছে এদিন নাগ পঞ্চমী, তাই অষ্টনাগের পূজা দেওয়া হবে। মন্ত্র রয়েছে ক্ষীরং সর্পিস্তং নৈবেদ্যং দেও সর্প বিষা বিষা পহম। তো বলাই রয়েছে যে আপনি এদিন নাগ পূজা করতে পারবেন, কিন্তু আসলে নাগদেবী আপনার প্রতি কতটা সন্তুষ্ট হবেন, যে নাগদেবী কিনা সেই বেহুলা লক্ষিন্দরকে ঘর করতে দেয়নি, সেই লোহার বাসর ঘরে গিয়ে যে নাগ সুতা হয়ে, অনন্ত নাগ সুতা হয়ে প্রবেশ করে দংশন করেছে, তাহলে সেই নাগের ক্রোশ দূর করার জন্য আমরা যাচ্ছি কোথায়? ধরেন স্বপন কুমার চক্রবর্তী মহোদয় আমাদের বয়োজ্যেষ্ঠ এবং একনিষ্ঠ শিক্ষার্থী, ওনার কাছে যে আপনি চক্রবর্তী বাবু, আপনি তো পূজা অর্চনা করেন, আমাকে একটু নাগ পূজা করে দিন। এখন নাগ পূজা কবে করবেন? ঠিক আছে, শ্রাবণ মাসে নাগ পঞ্চমীর দিনে, এদিনেই করবেন। এখন ওদিনে যার জন্য করবেন, সেই যে মানে আমি যাচ্ছি ওনার কাছে পূজা দেওয়ার জন্য, তাহলে আমি আমার সেই চন্দ্র শুদ্ধি রয়েছে কিনা, আমার তারা শুদ্ধি রয়েছে কিনা, আমার অষ্টদোষ খণ্ডানো হচ্ছে কিনা, আমার নক্ষত্রে বলাবল আছে কি নেই,
এটি না দেখে বা আমার সেই কাল সময় না বিচার করে, আমার সেই শুদ্ধিপত্র না দেখে উনি পূজা তো এই দিনে করা যাবেই, কিন্তু ওই দিনে সবাই কি পাবে? ভেবে দেখুন, আপনাদের অন্তরে গেঁথে রাখুন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে আদায় করে নেওয়ার মনোভাব জাগ্রত করুন। তারপর আপনারা বুঝতে পারবেন যে এখানে শুধু জ্যোতিষ শেখানো হয় না কি শেখানো হয়। প্রকৃত জ্যোতির আলো কোথায় সেটি মুঠ মুষ্টিবদ্ধ করে ধরে এনে আপনাদের সামনে তুলে ধরা হয় বা আপনাদের সামনে দিয়ে দেওয়া হয়। আপনারা কতটা রাখতে পারেন কি পারেন না সেটি আপনাদের ব্যাপার, কিন্তু প্রয়োগ কৌশলের ক্ষেত্রে আমার করজোড়ে প্রার্থনা থাকবে যে আপনারা সঠিক যে শাস্ত্রগত যে ব্যাখ্যাটি রয়েছে সেগুলো আপনারা প্রয়োগ করুন, যেন জগতের এই জ্যোতিষশাস্ত্রের প্রতি মানুষের যে অবিশ্বাস, জ্যোতিষশাস্ত্রের প্রতি যে মানুষের ঘৃণা, জ্যোতিষ নাম শুনলেই যে দাঁত ছিটকায়, এমনকি আজ 26 বছর জ্যোতিষ করে আমাকে শুনতে হয় যে তুমি তো ব্রাহ্মণ নও, তুমি জ্যোতিষ করে যে টাকা উপার্জন করো এইটা পাপের অর্থ, এই পাপের অর্থ আসলে তোমাকে কিন্তু নরকে নেবে। তো নরকে নেবে না স্বর্গে নেবে সেটি তো সেই স্রষ্টাই জানেন। তাহলে পাপ করছি না পুণ্য করছি সেটি আমি কিন্তু জানি, কিন্তু তারপরেও আমাকে কিন্তু শুনতে হয়। তো এই কথা যেন আমার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে কারো শুনতে না হয়। জ্যোতিষ এখন শুধুমাত্র একটি সংঘবদ্ধ গোষ্ঠী বা একটি জাতির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, এটি অবশ্যই ছড়িয়ে গেছে। এটি কি আর ওই রাজদরবারের শাস্ত্র বলে ধরে নেওয়া যাবে না, এমনকি সেখানে আটকে রাখার কোনো সুযোগ কিন্তু আপনাদের নেই, এটি কিন্তু মাথায় রাখতে হবে। বলুন জেকে দেব স্যার, এবার কারো কোনো কথা নিলে নেন, তারপরে আমরা জ্যোতিষে আসবো, পরে বাস্তুতত্ত্বে আসবো। এই ব্যাপারে আরেকটু আমি কিছু কোশ্চেন করতে পারি, জিজ্ঞেস করতে পারি? অন্যকেও একটু বলার সুযোগ দেন। হ্যাঁ তাহলে কি আমাদের যে ইন জেনারেল ভাবে যেটা কনসেপ্টটা তাহলে আছে, যে মানে এই অনুযায়ী যে পুজো পার্বণ গুলো যেগুলো হয়, আজকে মনসা পুজো, আজকে দুর্গা পুজো, আজকে লক্ষ্মী পুজো, আজকে শিবরাত্রি, এই যে টোটাল ব্যাপারগুলো যে হচ্ছে, তাহলে সেইগুলো সবাই যেমন শিবরাত্রি হলো সবাই মিলে ছুটছে ঠাকুরের মাথায় জল দিতে, এ করতে, তো এই কমন ভাবে তো ভগবানকে সবাই দিতেই পারে, তো সেখানেও কি এই ব্যারিকেড গুলো কি আছে? যে কোন দেবতাকে কে করবে তার রাশি অনুযায়ী কি করবে, নাকি দেবতা তো সবাই দেবতাকে পুজো করতে পারে, এখানে কি অবশ্যই কনসেপ্ট আছে সুন্দর তাহলে? প্রশ্ন। আছে কি? আমি এখানে একটু বলে যাই, সবাই তো সিদ্ধি ঠাকুর গণেশ ঠাকুরকে বলবে যে ঠাকুর আপনি তুমি আমার পূজা গ্রহণ করো, আমার সেবা গ্রহণ করো, আমি ফুল জল আমার সাধ্য মতো আমি তোমাকে আহ, স্মরণ করছি, তো আমাকে অর্থ দাও। এবার বাংলাদেশ ব্যাংকের মজুদ বা ভারতীয় রিজার্ভ ব্যাংকে মজুদ আছে 1 কোটি টাকা, এবার জনসংখ্যা আছে 1 কোটি, সবাই তাহলে 1 টাকা করে মালিক, সবাই তো গণেশ ঠাকুরকে ডাকছেন, তো সবাই গণেশকে ডাকছেন, সবাই কি সমান ভাগে পাচ্ছেন? 1 কোটি মানুষের যে দেখেন প্রথম 100 লোকের কাছে রয়েছে হচ্ছে 90 কোটি, মানে 90 লাখ টাকা, বাকি উম, তারা হচ্ছে ধনকুবের, বাকি ধনী মধ্যবিত্ত দরিদ্র কারো কাছে নেই, এমনও কিন্তু ঘটছে। সবাই গণপতিকে গণেশ ঠাকুরকে মানে গণেশ চতুর্থীতে পূজা করছেন, তাহলে ব্যাংক কি রিজার্ভ ব্যাংক কি আপনাকে টাকা ভাগ করে দিচ্ছে? গণেশের বাহন ইঁদুর কেন? ইঁদুর হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র গণশক্তির প্রতীক। আপনারা দেখেছেন যে ইঁদুর মাটি কাটে আর খুঁটে খুঁটে সামনের দিকে এগোয় আর পিছন দিক থেকে মাটি ঠেলে দেয়। তাহলে আপনাকে যদি টাকা দিতে হয়, তাহলে গণেশ ঠাকুরের গণপতি গণশক্তি সে যে টাকা দেবে নিশ্চয়ই আর একজনের পকেটের টাকা এনে আপনাকে দেবে, তাহলে একজনের পকেট কাটবে আর একজনের দিকে পা দিয়ে ঠেলে দেবে, তাহলে নিশ্চয়ই কোনো ধনকুবেরের পকেট না কাটলে হতদরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছাবে না। তো সবাই তো সিদ্ধিদাতা গণেশকে, সিদ্ধি বিনায়ক ব্রত বছরে 2 বার হয়, একটা হচ্ছে ভাদ্র মাসের শুক্লা চতুর্থী আর একটা হচ্ছে মাঘ মাসের শুক্লা চতুর্থীতে। তাহলে এই 2 দিনে হয়, সবাই তো ওই 2 দিনেই তার আরাধনা করে, তো সবাই কি সমান হারে ওই অর্থ পায়? আর কেন পায় না? কোন গণেশের পূজা দিলে সে পায় আর কোন গণেশের পূজা দিলে ধন হরণ হয়, এটি কিন্তু গণেশই
চিনিয়ে দেয়, কিন্তু চেনার জন্য আপনাদের দরকার সেই জ্ঞান চক্ষু। সেটি কি আপনারা চেনেন? যাই হোক, আজকে টিউটোরিয়াল ক্লাস, আমি বেশি বলে ফেললাম এটা, আর এটা আদৌ বলবো না এই ক্লাসে। তো তথাপিও এটি বললাম যে সবাই পূজা দেবে। জাতীয় যে পূজাগুলো রয়েছে, যে পূজাগুলো শুধুমাত্র একদিন হবে, যেমন সরস্বতী পূজা একদিন হবে, দুর্গা পূজা 2 দিন হবে, একটা হচ্ছে শারদীয় দুর্গা পূজা, একটা হবে বসন্তকালে যেটা আমাদের চৈত্র মাসে বাসন্তী দুর্গা পূজা, এটা 2বার হবে। কালী পূজা ধরেন আপনার যেটা কালী পূজা, বিভিন্ন কালী বিভিন্ন পূজা বিভিন্ন সময় হবে, তবে শ্যামা কালীর পূজা হবে আপনার সেই আশ্বিনী কৃষ্ণা পক্ষের অমাবস্যা তিথিতে। তারপর ফাল্গুনী দোল বা ধরেন রাস পূর্ণিমা, এগুলো তো রয়েছেই। তো এগুলো সব এক একটা অনুষ্ঠান। সেই দিনে তো সবাই চাচ্ছে, সবাই কি তার করুণা পাচ্ছে? কেন পাচ্ছে না? এই অবস্থানের জন্য সেটি কিন্তু এই গ্রহ নক্ষত্র চিনিয়ে দেবে। এমনকি আপনাকে ওই গণশক্তি কিন্তু, গণপতি কিন্তু আপনাদের চিনিয়ে দেবে যে কোন দেবতার, কোন গণেশের পূজা করলে আপনার ধন আগমন হবে, আর একই গণেশের পূজা করলে আপনার ধন হরণ হবে। এমনকি জ্যোতিষশাস্ত্রে শারদায় শাস্ত্র একটি শাস্ত্র রয়েছে, নাসারন্ধ্রের যেই রন্ধ্রে শ্বাসবায়ু বয়, সেই পদ অগ্রে ভূমে যাত্রা করিবেন নিশ্চয়। এটা খনা খনার বচনে লিখে গেছেন। তাহলে নাকের শ্বাস যদি বলে দেয় যে আপনার যাত্রাকালীন শুভাশুভ নির্ণয় করতে যদি নাকের শ্বাস বলে দিতে পারে, তাহলে আমরা কেন এই মহান শাস্ত্রকে একটু গবেষণা করে আমরা কেন সামনের দিকে নিয়ে যাব না? ভাবতে হবে। নীরজ স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কিছু একটু বলেন আপনার নতুন শিক্ষার্থীদের জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে আপনি কিভাবে সাজিয়েছেন পঞ্চাঙ্গের ব্যাপার। তারপরে পার্ট আসবো আমরা জ্যোতিষ, তারপরে লাস্ট পার্ট কিন্তু বাস্তু। বা যদি কারো কোনো আমি কথা স্যার, নিতে হয়, কেউ যদি হাউস থেকে বলতে চান, ম্যাডাম কয়েকবার হ্যাঁ, বলেছেন, অন্য কেউ যদি বলতে চান তাহলে আপনি নিয়ে নিন। আচ্ছা, আমরা এতক্ষণ যে ক্লাসটা করলাম বা এতক্ষণ স্যার এবং জয়ন্ত স্যার যে জিনিসটা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করলেন, এর ভিতরে কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রণাম স্যার, আমার একটা প্রশ্ন ছিল, যদি বলতে তো আপ- অনুমতি দিন। আপনি তো হইলো আমাদের পুরাতন শিক্ষার্থী, নতুন শিক্ষার্থীদের মধ্যে। মাফ করবেন স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, আসলে স্যার স্যার আমাদের একটু বলতাম স্যার। হ্যাঁ, বলুন বলুন, অনেক বলবো, বলুন। স্যার, বিষয়টা হচ্ছে আমরা তো নতুন, ম্যাডাম যে কথাটা বলছেন ওই একই, মানে আমাদের তো আহ, বলতে গেলে সব প্রশ্ন আমরা বুঝতে স্যার সময় লাগবে, মানে স্যারের যে বিষয়গুলো বলেছেন। হ্যাঁ, তো এই জন্য স্যার আসলে স্পেসিফিক ভাবে কোনো প্রশ্ন ওইভাবে করতে পারতেছি না, মানে পুরো পঞ্চাঙ্গ বা জ্যোতিষ বাস্তুশাস্ত্র স্যার এইটা টোটাল মানে কনসেপ্টটা না থাকলে আসলে স্যার এই জিনিসগুলো তত্ত্বগুলো অনুধাবন করা খুব কঠিন আর কি। আচ্ছা, তবে হ্যাঁ, হ্যাঁ, বলুন। আশা করি আস্তে আস্তে স্যার পরিষ্কার হবে স্যার। এখন আমি আমি আসলে আপনাদের কাছে কথাটা নিতে চাইছিলাম এই কারণেই, আমাদের যারা শিক্ষার্থী আছেন, আমাদের রানিং ব্যাচ এবং বিগত ব্যাচের, মোটামুটি আমাদের সনাতন অ্যাস্ট্রো শিক্ষা পদ্ধতির সাথে সবাই পরিচিত। যে এখানে কি দেওয়া হয় এটা মোটামুটি সবাই জানেন, যে প্রতিটা ক্লাস মানে নতুন একটা ম্যাজিক, নতুন একটা চমক। তো আমাদের এই মাসিক যে আয়োজনটা সাধারণত বেসিক্যালি আপনাদের জন্য, যারা নতুন আসছেন তাদের জন্য। এইখানে আপনারা কোথায় শিখবেন, কি শিখবেন, কি শেখানো হচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই আমাদের পিয়ালি ম্যাডাম যেটা বললেন যে আমার কাছে মনে কাছে ব্যাপারটা হোয়াট আ সারপ্রাইজ, যে এই বিষয় কি হতে পারে, ব্যাপারটা এরকমই মনে হয়েছে। তো এটা হচ্ছে একটা ম্যাজিক সেশন, মানে টোটাল ক্লাসে আমাদের সনাতন শাস্ত্রতে আছে একটা ম্যাজিক থাকবে, যে বিষয়গুলো অন্যান্য প্রতিষ্ঠান বা আদার্স প্রতিষ্ঠান জানতে দেয় না বা তুলে ধরে না, আমাদের সনাতন শাস্ত্র কিন্তু শুধুমাত্র একটা একাডেমি না, কিংবা শুধু জ্যোতিষ শিক্ষার একটা কারিগর না, একটা আন্দোলন। আমি এর আগেও সবাইকে বলার চেষ্টা করেছি যে সারা বাংলাদেশে বা বিশ্বব্যাপী বলেন, আমাদের যতটুকু ক্ষমতা তার ভিতরে এই যে
এই যে ট্যালেন্টেড জ্যোতিষ গুলাকে একসাথে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে সারা বাংলাদেশে তাদের প্রতিভা, তাদের জ্যোতি ছড়িয়ে দেওয়ার জন্য এটি প্রয়াস আমাদের এই গুরুজি। আর আমরা সাথে থেকে যারা স্যারকে সহযোগিতা করতেছি, এক একজন যিনি জয়েন করতেছেন তিনি এই বাহিনীর একজন সৈনিক, তিনি এই বাহিনীর একজন সৈনিক। তো আমি বিশ্বাস করি পিয়ালি ম্যাডাম, সারপ্রাইজ আমাদের নিগমানন্দ বাবু, উনি কিন্তু বললেন যে এই পঞ্চাঙ্গের প্রয়োজন আছে কিনা নাই। আপনিও যেটা বললেন, আর নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের যদি এই আন্দোলনে আপনি সাথী হইতে চান, আমার জয়ন্ত স্যার কিন্তু বলে গেছেন যে আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে একটা সুস্থ, সুন্দর, অভিজ্ঞ দুটি সমাজ গড়ে তোলা, যে সমাজে জ্ঞান, প্রতিভা, দ্যুতি এই ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। সেখানে সনাতনের নাম থাকবে এবং যারা কারো কাছে হারবে না। একেবারে পঞ্চাঙ্গ থেকে শুরু করে একেবারে আপনার যে মহাকাশ বলেন অ্যাস্ট্রোনমি পর্যন্ত যতটুকু এই প্রতিষ্ঠান দ্বারা কুলানো সম্ভব ততটুকুই আপনাদের কারিকুলামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এত অল্প সময়ে এত বেশি কিছু দেওয়ার সুযোগ আর কোথাও নেই। আপনারা যাচাই করে দেখতে পারেন। আমাদের নিগমানন্দ বাবু বলছেন যে উনি ধন্য। আসলে আমরা প্রথম এখানে এসে এখন এমন আটকে গেছি, এখান থেকে আর কোথাও যেতে পারি না। এখানে আসলে গুরুজির চরণের দাস হয়ে গেছি। তো এখানে জ্ঞানটাই মুখ্য, এখানে চর্চাটাই মুখ্য। আপনি শিখবেন, জানবেন এবং একজন স্মার্ট জ্যোতিষী হিসেবে গড়ে উঠবেন। এবং ওই যে ধর্ম ত্রিকোণ আমার জয়ন্ত স্যার বললেন 159, আপনাকে একজন জনকল্যাণের প্রতি হওয়ার জন্য, সেই যার যার ধর্মটুকু পালন করার জন্যই, একজন আদর্শ জ্যোতিষী হিসেবে গড়ে তোলার জন্যই সনাতনের এই প্রয়াস। তো স্যার আমার এইটুকুই আলোচনা ছিল, এটুকু আমি আমাদের শিক্ষার্থীর যথার্থে বললাম। এখন স্যার পরবর্তী যদি বলা হয় যে, অসংখ্য স্যার ধন্যবাদ আরেকটা নীরজ ছিল, স্যারকে, যেমন যে স্যার যদি বলা হয় কাল, আমরা হ্যাঁ, জানি যে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই তিন কাল থেকে ত্রিশূলের সৃষ্টি আমি বলি, যেটা মহাকাল আমাদের নীরজ স্যার নাম দিয়েছেন, যেখানে অতীত রয়েছে, বর্তমান রয়েছে, ভবিষ্যৎ রয়েছে। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার মানে শুধু সনাতন ধর্ম নিয়ে আলোচনা করে বা ধর্মীয় জ্ঞান নিয়ে আলোচনা করে তা কিন্তু নয়। এমনকি আমরা ইতিমধ্যে এমনও কিন্তু আমরা বলেছি 6 সংখ্যার ক্লাসে, দেখুন আপনাদের মনে পড়ে কিনা, যারা আগে ক্লাস করেছেন বা আমাদের ভিডিও দেখেছেন, যীশু খ্রিস্টের ছবির পাশে 6 জন কুমারী থাকে। 6 জন কুমারীকে, 6 জনকে, কাউকে বিনয়, একজনকে বিনয়, একজনকে বিবেচনা, একজনকে শক্তি, একজনকে সম্মান, একজনকে কৌমার্য এবং একজনকে নিয়মানুবর্তিতার প্রতীক বলে মেনে থাকেন বা মানা হয়ে থাকে। পবিত্র বাইবেল যদি কেউ পড়ে থাকেন তাহলে আপনারা এটি পাবেন। আর না হলে আপনারা বর্তমান সময় তো ওই যে গুগলে যে সার্চ দিয়ে দেখা যায়, এগুলো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে বিশেষ করে বিনয় কোথায়, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার চায় বিনয়, চায় বিবেচনা, অর্থাৎ আপনাদের বিবেচনা শক্তি, আপনাদের শক্তি, আপনাদের সামর্থ্য এটি চায়, আপনাদের সম্মান সেটিও চায়, আপনাদের কৌমার্য চায়, আপনাদের নিয়মানুবর্তিতাও চায়। আর সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি দেয় সেটিও সেইভাবে গচ্ছিত আকারে আমি বলেছি যে, জ্যোতিষশাস্ত্র যেহেতু নবমণ্ডলের গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা, গ্রহ নক্ষত্রকে ধরে এনে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের দায়িত্ব। সেটি আর সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে আপনাদের। কতটা করতে পারবেন আর কতটা পারবেন না, বা কতটা পারছেন কতটা পারছেন না, আপনারা চেনেন বা না চেনেন, খনা বলেছেন খুঁজে দেখে গরু কিনিও। আপনারা আরো 5টি প্রতিষ্ঠান খুঁজুন, খুঁজে আপনারা সেখানেও টিউটোরিয়াল ক্লাসগুলো করুন বা তাদের ক্লাসগুলো দেখুন। আমরা যেটি উদ্দেশ্য আমাদের, আমরা সেটি কিন্তু একেবারে আপনাদের সামনে ছড়িয়ে দেওয়া রয়েছে, সবাই দেখতে পাচ্ছে এবং দেখেও। তারপর আপনারা সেই বিবেচনায় আসুন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। তবেই না কিন্তু এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে প্রকৃত যাত্রা শুরু হবে বলে আমি মনে করি। এবার কেউ কিছু বলবেন আর? বিশেষ করে আমাদের পঞ্চাঙ্গ স্যার নিয়ে এই যে কেউ কিছু বলবেন? আমরা এরপরে জ্যোতিষে যাব। স্যার
স্যার এই যে নক্ষত্রের যে সংখ্যাগুলো পঞ্চাঙ্গে দেখেন স্যার, যে নম্বর গুলো, কিন্তু স্যার কোন ক্রমিক নম্বরে কোন নক্ষত্রটা আছে এটা স্যার কোথায় পাবো, কিভাবে আহ, জানবো স্যার? এগুলো 1 নম্বর অশ্বিনী, 2 নম্বর ভরণী, 3 নম্বর কৃত্তিকা, 4 নম্বর রোহিণী, 5 নম্বর মৃগশিরা, 6 নম্বর আদ্রা, 7 নম্বর হচ্ছে কি পুনর্বসু, 8 নম্বর হচ্ছে পুষ্যা, 9 নম্বর অশ্লেষা। এগুলো পেয়ে যাবেন, এগুলো বিষয় নয়। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার 3 নং 27টা ক্লাসের পরে জ্যোতিষ প্রয়োগ করতে পারবেন, মানে জ্যোতিষ শাস্ত্র প্রয়োগ করতে পারবেন এমন ভাবে সিলেবাস তৈরি করে। বেসিক যা থাকবে ওই 27টা ক্লাসের মধ্যেই থাকবে, ওর বাইরে আর কোনো বেসিক ক্লাস থাকবে না। তারপরে আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না যে এই জিনিসটা কি, এটা আর বুঝতে বাকি থাকবে না। 60টা ক্লাস আপনারা করবেন, আর যারা 60তম ক্লাসে যে হিসাব মিলিয়ে নেবেন পাই টু পাই যে আপনাদের কোনো কিছু বাকি রয়েছে কিনা, শিক্ষা দেওয়া হয়নি বা এই বিষয়ে আলোচনা হয়নি এমন কিছু রয়েছে কিনা। যদিও জ্যোতিষশাস্ত্র মহাসমুদ্র, এর মধ্য থেকে কতটুকু আমরা দিব। বিদ্যাসাগর যদি বলে থাকেন যে সমুদ্রের বালুকণা নিয়ে নাড়াচাড়া করেছি সত্য, অনন্ত সমুদ্রের সাক্ষাৎ পাইনি, তাহলে আমরা কতটুকুই বা দেব এখান থেকে। তবে যতটুকু আপনাদের অন্তত চলার পথে প্রয়োজন, কথা বলার জন্য প্রয়োজন যতটুকু, ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করব, সেটি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেকে দেব স্যার, যদি আর কেউ কিছু বলতে চান তাহলে তাদের কথা নেন, নেয়ার পরে আমরা জ্যোতিষে চলে যাই। স্যার আমি ননীগোপাল মহাশয়কে স্যার আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যে বা যারা নতুন ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে আমি বলে দিচ্ছি। স্যার বলেছেন বেসিক আপনারা মোটামুটি 25 থেকে 27টা ক্লাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো তারপরে 50টা 27 থেকে 45টা ক্লাসের মধ্যে আপনি হচ্ছে প্রেডিকশন লেভেলে নিজেকে পৌঁছাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন প্রশ্ন মানে আপনার প্রশ্নের পরে প্রশ্ন, মানুষের মনে প্রশ্ন জাগবে, তা আপনি কিভাবে প্রশ্নের উত্তর দিতে পারেন। যেমন আমি যে কথোপকথন করেছিলাম দান নিয়ে পিয়ালে দিদির কাছে, পিয়ালে দিদি আবার পাল্টা আরেকটা প্রশ্ন করতে পারতো, বা আপনার কাছে ভবিষ্যতে এই প্রশ্ন আসতে পারে যে এবার তো বললেন যে আপনার বৃহস্পতি ষষ্ঠপতি আমি স্বর্ণদান করব, তো এবার স্বর্ণদানটা আমি কখন করব, কবে করব। তো সেটা কিন্তু আমার এই পঞ্চাঙ্গ থেকে জানতে হবে। এখন আবার যখন পঞ্চাঙ্গে যাবেন তখন স্যার যা বলেছেন তখন দেখতে হবে আপনার চন্দ্র শুদ্ধি কিনা, আপনার হচ্ছে তারা শুদ্ধি কিনা, ঠিক আছে, এগুলা দেখতে হবে। দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে কখন আপনি সেই দানটা করবেন। তো এটার দ্বারা আমরা জাস্ট এটাই বোঝাতে চাচ্ছি যে আপনার জ্যোতিষের মানে মারাত্মক লেভেলে একটা গুরুত্ব আছে। তো এই গুরুত্ব আছে, আপনার হচ্ছে গুরুত্বটা বুঝতে গেলে আরেকটা জিনিস আপনার জানতে হবে। যেমন ভাস্করাচার্যের অতি আদরের কন্যা ছিলেন লীলাবতী। তো লীলাবতীর জন্মগোষ্ঠীতে মানে বৈদিব্য দোষ ছিল। তো অনেক হিসাব নিকাশ করে আহ ভাস্করাচার্য একটা সময় নির্ধারণ করেছিলেন যে ওই সময়ে যদি সপ্তপদী হয়ে যায় তাহলে আহ ওনার বৈদিব্য দোষ থাকবে না। কিন্তু কোনো একটা কারণে সপ্তপদী ওই সময়টা হয় নাই। তো আপনার হচ্ছে এই প্রশ্ন থেকে আবার একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে মানে এটা তো ভাগ্যে যা আছে তাই হলো, তাহলে ভাগ্য বড় না কর্ম বড়। আমাদের জ্যোতিষীদের কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে, আপনি ননীগোপাল সাহা, নিগমানন্দ চক্রবর্তী, যারাই আপনার জ্যোতিষ হিসেবে পরিচয় করবেন নিজেকে, আজকে আপনাদের একটা লাইভে প্রচারিত হচ্ছে, যদি আপনার কোনো কাছের মনে সেটা দেখে আপনাকে জিজ্ঞেস করবে আপনাকে জ্যোতিষ শিখতেছেন, তো আপনার হচ্ছে ভাগ্য বড় না কর্ম বড়। এখন ভাগ্য বড় না কর্ম বড়, তো রাশি চক্রে কিন্তু ভাগ্য হচ্ছে আগে, 9 নম্বর ঘরকে ভাগ্য বলা হয়, 10 নম্বর ঘরকে বলা হয় কর্ম। তো যদি 9 নম্বর ঘর আগে হয় তাহলে কি ভাগ্যের পরে কর্ম নির্ধারণ হলো? তো এটাকে জানতে হলে আর একটু পেছনে যেতে হবে। আমাদের ষষ্ঠ ভাব রিপুদোষের জায়গা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তো এই রিপু যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে কি হবে, সপ্তমে হচ্ছে বাধা, মানে আপনার হচ্ছে ওই জীবন সাথী চলে আসলো, স্বামী স্ত্রী প্রত্যেকের বাধা। আপনি বাধা বলতে আপনার সে আপনাকে বাধা দিচ্ছে সেরকম না, আপনি বাধা পড়ে গেলেন, সংসারে মা হয়ে আপনি বাধা পড়ে গেলেন। অষ্টম ভাব হচ্ছে অপরের ধন, তো রিপুদোষ থাকলেই তো অপরের ধনের প্রতি আপনার আকাঙ্ক্ষা থাকবে, ঠিক আছে। তো এই যে ষষ্ঠে রিপুদোষ, সপ্তমের বাধা মায়াময়ে বাধা, আর অষ্টমের অপরের ধন। আমাদের হচ্ছে আপনার অষ্টাঙ্গ রাজযোগ যেটা আছে, সে অষ্টাঙ্গ রাজযোগের একটা পার্ট হচ্ছে অপ্রতিগ্রহ, অর্থাৎ বিনা কারণে, এটার যে ব্যাখ্যা বলা হয়েছে বিনা কারণে অপরের দ্রব্য গ্রহণ করা যাবে না।
আমি যখনই স্যারকে বলছি যে আপনারা স্যারকে দিতে পারবেন, স্যার বলছে যে আমি এটা ওটাই নিচ্ছি। ঠিক আছে, মানে স্যার মানে অপরাধ দ্রব্য নিতে চায় না। তো এটা হচ্ছে অষ্টাঙ্গ রাজযোগের একটা অঙ্গ, যে অপ্রতিগ্রহ মানে হচ্ছে আপনি এই অপরের দ্রব্য বিনা কারণে গ্রহণ করা যাবে না। তো তার মানে আপনার অষ্টম নিয়ন্ত্রিত, আপনার ষষ্ঠ নিয়ন্ত্রিত। তো এই যে এই তিনটা যে ভাব অতি গুরুত্বপূর্ণ ভাব, ষষ্ঠ সপ্তম অষ্টম, এই তিনটা ভাবের নিয়ন্ত্রণের উপরে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন আপনি, সেটার উপরে নির্ভর করে আপনার হচ্ছে নবম ভাবটা কতটা অ্যাক্টিভ হবে। আর সেই নবম ভাবের অ্যাক্টিভিটিস এর উপরে নির্ভর করে আপনার দশমের কর্মক্ষেত্র কেমন হবে। তো এই যে প্রশ্ন, এই যে মানে সিস্টেম, বিচার পদ্ধতি, কোনভাবে আপনি উৎকৃষ্ট বিচার করতে পারবেন আপনি, সেটা আমরা শিখাবো আপনাদের। ঠিক আছে, আমরা তো আসলে স্যার বলেছেন যে সমুদ্র সম বা আরো বেশি কিছু। ঠিক আছে, আমরা বিজ্ঞান নিয়ে যখন আলোচনা হয় তখন দেখি বিজ্ঞানের জার্নালে, সায়েন্সের জার্নালে বলা হয় যে পৃথিবীতে যে সমুদ্র এরিয়া আছে, সেই এরিয়ার আপনার হচ্ছে কিয়দংশ মানে আমাদের বিজ্ঞানীরা জানতে পারেনি, কিন্তু আমরা মহাকাশ নিয়ে গবেষণা করছি। তো আমরা তো এই জ্যোতিষশাস্ত্রটা যে সমুদ্র সম, তো এখানে আসলে আমি বা কতটুকু জানি। ঠিক আছে, আমি তো হচ্ছে গুরুজির কৃপায় হচ্ছে এখানে শিক্ষক হতে পেরেছি। তো আমি আপনাদেরকে আর কতটুকু শেখাবো, তবে গুরুজি আছে আপনাদেরকে যথেষ্ট আপনার সব দিক দিয়ে আপনাদেরকে শিক্ষা দিতে পারবে। যেমন হচ্ছে য- হঠাৎ করে প্রশ্ন আসা, যেমন দানের বিষয়টা হঠাৎ করে আসা, এটা কোনো পরিকল্পিত বিষয় ছিল না। তো এরকম হঠাৎ করে আসা যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর যেন আপনারা দিতে সক্ষম হন, আমরা আপনাদেরকে সেই পর্যায়ে গড়ে তোলার প্রয়াস করব। ঠিক আছে, আর বাকিটা হচ্ছে আপনি কতটা নিতে পারবেন। এখানে আবার হচ্ছে লগ্ন চলে আসে, আপনার লগ্নপতি কতটা আপনার হচ্ছে শক্তিশালী আছে, লগ্ন কতটা শক্তিশালী আছে, লগ্নপতির অবস্থান কতটা শক্তিশালী আছে। ঠিক আছে, তো আপনার হচ্ছে আপনার মেধা পঞ্চম ভাব, সেই জায়গাটা কতটুকু শক্তিশালী আছে। আপনার ভাগ্য, এই যে নবম ভাব, জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের অঙ্গ, বেদাঙ্গ, স্পিরিচুয়ালিটি, তো আপনার স্পিরিচুয়ালিটিতে আপনার কতটুকু অ্যাক্টিভিটিস আছে। ঠিক আছে, তো আপনার হচ্ছে বুধ কতটা অ্যাক্টিভ আছে, এখন বুধ হচ্ছে আপনার শিষ্য, বৃহস্পতির শিষ্য হচ্ছে বুধ। শাস্ত্র বিশেষজ্ঞ আপনাকে শেখানো হবে, তো আপনার হচ্ছে গুরুর প্রতি কতটুকু সম্মান শ্রদ্ধা আনুগত্য কতটুকু আছে, সেখানে আপনার বুধের পাওয়ার দেখতে হবে। বৃহস্পতির পাওয়ার আপনার দেখতে হবে আপনার হচ্ছে সৎ বুদ্ধি কতটুকু আছে, কারণ সৎ বুদ্ধি সম্পন্ন মানুষই একমাত্র জ্ঞানটাকে অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে, অন্যথায় পারে না। ঠিক আছে, এবার হচ্ছে জ্যোতিষশাস্ত্র তো শুধু আমরা একটা জিনিস শেখাবো না, নিউমারোলজি শেখাবো, পামিস্ট্রি শেখাবো, বাস্তু শেখাবো। তো এখানে এই যে চারটা পাঁচটা জিনিস শেখাবো, সেখানে হচ্ছে সর্বশাস্ত্র প্রবক্তারাম ভার্গবম প্রণমাম্যহম, আমাদের যে সেই ভার্গবম মানে ভার্গবের পুত্র, ঋষি ভৃগুর পুত্র, যিনি 18টা যে আপনার 18 জন যে ঋষি আমাদের এই জ্যোতিষশাস্ত্রের প্রবক্তা, সেই প্রবক্তা 18 জন ঋষির একজন হচ্ছে ভৃগু, সেই ভৃগু পুত্র হচ্ছে শুক্র, তাকে সর্বশাস্ত্র প্রবক্তারাম বলা হয়। তো এই সর্বশাস্ত্র প্রবক্তারা মানে চারটা পাঁচটা শাস্ত্র যে আপনি শিখবেন, সেখানে আপনার শুক্রের বলবত্তা কতটুকু আছে সেটা আপনাকে জানতে হবে। স্যার যেটা বলেছেন যে এইবার হচ্ছে আমি ছাত্র নিব, যাচাই করে নিব। যাচাই কি করবে স্যার, আপনার এই যে আপনার জন্মছকের যে স্টেবিলিটি, ঠিক আছে, সেটাই স্যার যাচাই করবে। ঠিক আছে, অন্য কিছু না। এটা পজিটিভ, এবং এটা যদি আপনি ওই যাচাইটিকে আপনি আমাদের শিক্ষার্থী হতে পারেন, মনে করলেন যে আপনি হচ্ছে হয়ে গেছেন জ্যোতিষ। ঠিক আছে, অসংখ্য তাহলে তো ধন্যবাদ কুষ্টি যাচাই করে ব্রিগেডিয়ার তারপরে স্যার। তো এটাতে আসা যেমন উচিত। ধরুন, আমরা শুভ চাই কি, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার চায় আপনার কাছে যে কোনো প্রশ্ন করলে যেন আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারেন। কিছুদিন আগে গেল মহাশিবরাত্রি ব্রত। শিবরাত্রি ব্রতর আগে মহা কেন যুক্ত করা হলো? আবার শিবরাত্রি ব্রত আজকে কেউ পালন করবে, কেউ পরের দিন পালন করবে। গোস্বামী নিম্বার্ক মতে পরের দিন করবে, আর হচ্ছে স্মার্ত মতে আজকে করবে। আবার একাদশীর ক্ষেত্রে দেওয়া থাকে যে গোস্বামী ও নিম্বার্ক মতে পরাহে অর্থাৎ পরের দিন একাদশী পালন করবে, আর হচ্ছে স্মার্ত মতে আজকে একাদশীর দিনে একাদশী পালন করবে। এমনকি পালনেরও সময় দেওয়া থাকে। তাহলে এটিও পর্যন্ত কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার খুঁজে বের করে। যেমন ধরুন রটন্তী চতুর্দশী, রটন্তী যাত্রা, দেবীর রটন্তী যাত্রা, রটন্তী কালিকা পূজা, তারপরে ওই একই দিনে কিন্তু দেবী ছিন্নমস্তা দেবী এবং দেবী বগলামুখী দেবী, অর্থাৎ দশ মহাবিদ্যার 10 জনের 3 জন একই দিনে আবির্ভূত হয়েছে। আপনি কাউকে ছোট করে কিন্তু দেখার সুযোগ নেই। কিন্তু কে রটন্তী পূজা করবে, কোন ব্যক্তি ছিন্নমস্তা দেবীর পূজা করবেন, আর কোন ব্যক্তি হচ্ছে মা বগলার পূজা করবে, একই দিনে তো 3 জন আবির্ভূত হয়েছে, 3 জনের পূজা হবে, নাকি ওই 3 জনের পূজাই আপনারা করবেন?
তাহলে আপনাদের সামর্থ্য থাকলে 3টে মূর্তি করবেন। 3 জন, 3 দুগুণে 6 জন ব্রাহ্মণ নিশ্চিত লাগবে। 6 জন ব্রাহ্মণ আপনারা নেবেন, নিয়ে তিন জনকে মা বলে আপনি ডাকবেন। চোখের জল 3 জনের পায়ে ফেলবেন এবং আপনারা সেই ত্রিকালজ্ঞ মানে মহাকাল শিবের মতো শক্তি সামর্থ্য নিয়ে নেবেন, যে ত্রিশূলই আপনার হাতে, অর্থাৎ 3 মাই আপনার হাতে, হাতের মুঠোয়। কিন্তু কোন মা রুষ্ট হবেন? একসঙ্গে 3 মাকে ডাকলে 3 মা কি একসঙ্গে উত্তর দেবে? আপনাদের যদি 2-3টি সন্তান থেকে থাকে, তো একবার নাম ধরে ডাক না দিয়ে আপনি সন্তানকে যা বলে ডাকেন, বা ধরেন আপনার কি বলবো, মানে ধরেন সন্তানকে, আমি যেমন আমার ছেলেকে বাবা বলে ডাকি, মেয়েকে মা বলে ডাকি। তো আমি মা বলে ডাক দিই, এবং মেয়ে দেখা যাচ্ছে তার দিদার কাছে রয়েছে, তার ঠাকুরমার কাছে রয়েছে। এইবার আমি মা বলে ডাক দিলাম, আমি কাকে মা বলে ডেকেছি? আমি আমার শাশুড়িকে মা বলে ডেকেছি, না আমার মাকে মা বলে ডেকেছি, নাকি আমার মেয়েকে মা বলে ডেকেছি? আমার ছেলে এখন ছোট, ওর দাদু আসলে আমি কিন্তু তখন বাবা বলে ডাকি, ওই কিন্তু ডাক শোনে। আমি বলছি, আজকে তো আমি আপনাকে ডাকিনি, আমি তো আমার বাবাকে ডেকেছি। হ্যাঁ, আমার বাবা মানে তো তুমি আমাকেই ডেকেছো। তো হচ্ছে না, কখনোই হতে পারে না। বাবা আমি কাকে ডেকেছি? তখন ওর দাদু দেখা যাচ্ছে আমাকে তো ডেকেছে, আমিই তো বাবা। ওরা দুইজনেই কিন্তু লড়াই করে। তাহলে এই 3 মা, বিশেষ করে রটন্তী মা, এমনকি ওই কি ছিন্নমস্তা মা এবং মা বগলা, কে ডাক শুনবে? কার চরণ নামৃত আপনি পাবেন, বা কার চরণে আপনি আশ্রয় পাবেন, কে আপনার ডাক শুনবে, সেটি কিন্তু আপনাকেই নির্ধারণ করতে হবে। তখন কিন্তু দৈবজ্ঞ, বিশেষ করে যারা আমরা দৈবজ্ঞ, বা ধরুন আমরাই কিন্তু জ্যোতিষ, আমরা পরামর্শ দিব, সেটি সঠিক হলো কিনা সেটি যাচাই করে নেওয়ার কৌশলও কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিখায়, বা শেখানোর সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, আমরা দুজন ব্যক্তির একটু কথা শুনবো। আমার অক্সিজেন হচ্ছে স্বপন কুমার চক্রবর্তী, যিনি আমার শুরুতে ছিলেন এবং অদ্যাবধি আছেন। উনি স্বীকারও করেছেন যে আমি আমার মৃত্যু পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকবো, এবং ছাত্র হিসেবে থাকবো, শিক্ষার্থী হিসেবে থাকবো। যদিও আমরা কখনো কাউকে ছাত্র বলে গণ্য করি না, বা কখনো ডাকি না, বা এই শব্দটি ব্যবহার করি না। আমরা জ্যোতিষ শিক্ষার্থী বলি সব সময়। কোনো সময় আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে কোনো স্যার এইভাবে ছাত্র সম্বোধন করেন না, কিন্তু উনি মুখের কথা বলেছেন, তাই আমি এই শব্দটি প্রয়োগ করলাম। তো স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, আপনি একটু কিছু বলবেন পঞ্চাঙ্গের বিষয়ে, বা এর ভিতর থেকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি শিক্ষা দেয়? আর কিশোরী মোহন বাবুকে আমি পঞ্জিকার যে নোটগুলো করতে বলেছিলাম, কিশোরী মোহন মন্ডল মহোদয়, ওনার কাছ থেকে একটু শুনবো। এই দুইজনের কাছ থেকে শুনে আমরা চলে যাব পরের পর্ব, জ্যোতিষ। স্যার আমার নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি কথা বুঝতে পারিনি একটাও। আমার নেটটা এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমি হ্যাঁ, বলতেছি নমস্কার। স্যারকে নমস্কার। আপনি নেটওয়ার্কের নমস্কার স্যার। সম্মানিত সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার ডক্টর কেসি পাল স্যার, এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক আমাদের নীরজ স্যার এবং জয়ন্ত স্যার, হ্যাঁ, এবং সকল শিক্ষার্থীদেরকে আমি স্বাগত, প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে কিন্তু আমি এখানে যে আপনার দুইজনে কথা বলেছেন, পিয়ালি ম্যাডাম এবং নিগমানন্দ চক্রবর্তী, ওদের মতন আপনার নতুন হয়ে গেছি, যেহেতু ক্লাসটা আপনার পঞ্চাঙ্গ যেভাবে আপনি ব্যাখ্যা করেছেন, সেখানে বলার মতন আর তেমন কিছু আপনার থাকে না। তো এটা হচ্ছে যে আমি যে শুধু বলতে চাই, আপনি যেটা বলছেন সেটা ঠিকই আছে। আমি তো আপনার ছাত্র হিসাবে থাকবো, এটা একেবারে নির্দ্বিধায় আপনার সত্যি কথা বলে ফেলছেন। তো এখানে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মূল বিষয় যেটা, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমার দুই একটি কথা। সেটা হচ্ছে যে আপনার মনের ভিতরে অনেক রকমের প্রশ্ন আছে, জাগ্রত হবে এবং জাগ্রত হচ্ছে। এগুলোর সমাধান কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যখন আপনি ভর্তি হবেন, ক্লাস করবেন, শিখবেন, তখন
ধীরে ধীরে গিয়ে আপনি ক্লিয়ার হতে পারবেন যে আপনি মানে কোন জায়গায় কোন সময়ে কোন কাজটা করবেন। আমি পিয়ালি ম্যাডামের কথার প্রেক্ষাপটে যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে উনি বলতে চাইছেন যে বাংলাদেশে আজকে সপ্তমী পূজা হচ্ছে, আমি কি সপ্তমী পূজা দেব না? আমি কি আমার রাশি দেখবো না নক্ষত্র দেখবো না তিথি দেখবো না কি আপনার বার দেখবো না করণ দেখবো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার সবাই তো আমাকে এক ঘরে করে ফেলবে। আমি যেটুকু আপনার বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি দেন কিন্তু বিশেষ বিশেষ কতগুলো কাজ আপনাকে নিয়ম মেনে অবশ্যই অবশ্যই করতে হবে যেটা আপনার অজানা। তো সেই প্রেক্ষাপটে গিয়ে আমি আপনাকে বা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের মনের ভিতরে হাজারো প্রশ্ন এখন জাগ্রত হবে। আমাদের ভিতরেও অনেক প্রশ্ন জাগ্রত হচ্ছে। আমরা যারা পুরাতন বলে দাবি করি, আমরাও স্যারের ক্লাস যখন হয় তখন কিন্তু নতুন হয়ে যাই। যেমন আজকে যে পঞ্চাঙ্গের ব্যাপারে আমাদের নীরজ স্যার এবং জয়ন্ত স্যার যে শিক্ষাটুকু দিয়েছেন, ওই শিক্ষাটুকু এটা হচ্ছে যে আপনার বালুকণা পরিমাণ। তো আমরা এর থেকে আরো অনেক অনেক বেশি আপনার মানে শিক্ষা স্যারেরা দেন। এটা একেবারে নির্ভুল। যতটুকু জানেন উনারা একটি ক্লাস আপনার এখানে ভর্তি হলে ৩ ঘন্টা যাবৎ এক নাগাড়ে স্যার আপনার ক্লাস করে থাকেন। এই ক্লাসে অনেক কিছু আপনার মানে জানা যায়। তো তখন ধীরে 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 নিজেকে পরিবর্তন এবং শুদ্ধ করা যাবে। তরুণী গর্ভে সম্পদ নবান্ন আমার যোগ্য কথা কি পরীক্ষা শোনা যাচ্ছে স্যার? সুখেন প্রদীপং হ্যাঁ স্বপনদা স্যার বলুন। আমার কথা কি হ্যাঁ শোনা হ্যাঁ শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, তো কাজে আমাদের এখানে মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে যে আমি যদি একটু সংক্ষেপে আপনার মানে বলতে চাই সেটা হচ্ছে যে মানে স্যারের একটা 2 মিনিটে শেষ করে দেবো আমি, যেহেতু স্যার খুব গুরুত্বপূর্ণ সময় আপনার পার করতেছেন এবং আমি আমার কথাগুলো নতুনদের উদ্দেশ্যেই থাকবে সবসময়। তো সেটা হচ্ছে যে স্যারের একটা ধূপছায়া বই ছিল, ওই ধূপছায়া বইটার দাম ছিল 50 টাকা। আমার একটা তখন আমি স্যারকে চিনি না জানি না শুনি না কিছু না, ওই বইটা আমি 50 টাকা দিয়ে কিনেছিলাম। কিনে আমার একটু অসুস্থ হয়েছিলাম, আমি ভারতে যাব চিকিৎসা করব। তো এই বিষয়ে আপনার মানে আমি ওই বইটা আপনার সারা রাত পড়েছি। পড়ার পরে ওখানে স্যারের নাম দেখেছি, স্যারের নাম দেখার পরে আমি স্যারকে ফোন করলাম। স্যার বলছে যে 500 টাকা পাঠিয়ে দেন। তখন স্যারের ভিজিট ছিল 500 টাকা। 500 টাকা পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর নাই। তারপর দিন আবার ফোন করলাম, বলছে যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে করেন। তো আমি শুধু জিজ্ঞেস করছিলাম স্যার আমায় কি বাঁচবো না মরবো? উনি বলছে যে আপনার কোনো অপারেশন হবে না। আসলে জ্যোতিষের প্রতি আমার কোনো বিশ্বাস ছিল না এবং তখন আমি বিশ্বাস করতাম না। তো স্যার বলছে যে আপনার কোনো অপারেশন হবে না। আমি বললাম যে দূর, আপনার এখানে 6 জন ডক্টর বলছে, FCBS ডাক্তার আপনার সেখানে একজন জ্যোতিষী বলতেছে আমার কোনো অপারেশন হবে না। চলে গেলাম আপনার ইন্ডিয়া CMC তে, ওখানে গিয়ে অপারেশন টেবিল থেকেই আমাকে নামিয়ে দেওয়া হয়েছে। সংক্ষেপে বললাম, অপারেশন টেবিলে আমার টাকাও জমা নিছে খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল চেন্নাই। ওখানে গিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে অপারেশনের টাকা পর্যন্ত জমা নেওয়ার পরে 10 মিনিট পরে অপারেশন হবে। ওই টাইমে আপনার যারা CMC তে গিয়েছেন তারা জানেন যে ওখানে কম্পিউটারে সবকিছু হয়। কম্পিউটার থেকে মেসেজ গেছে যে ওনার অপারেশন হবে না, ওনাকে ট্যাবলেট দিয়ে ছেড়ে দেন। আমাকে 2 মাসের ট্যাবলেট দিয়ে ছেড়ে দেন। সে আমি চেন্নাই থেকে আপনার স্যারের এখানে খুলনা এসে দেখা করি। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 20 থেকে 25 বছর, সম্ভবত 20 বছরের মতন হবে। তখন থেকে আমি স্যারকে ভালোবাসা শিখেছি। আমি আপনাদেরকে শুধু এইটুকু বললাম যে জ্যোতিষশাস্ত্র এই কথাটাও বলতে পারে যে আমার অপারেশন হবে না। তো আর কি বলবো,
এটা কিন্তু স্যারের মনে আছে কিনা আমি জানি আছে না। আছে আছে তো সপরিবারে থিওরি আপনি ম্যাডাম অনেক আমার কিছু এই খুলনা প্রশ্ন চেম্বারে উদ্বোধনের পরেই আসছিলেন। বাহ, এটা দারুণ দারুণ ঘটনা। থ্যাংক ইউ, অসংখ্য প্রণাম ধন্যবাদ। আপনাকে। এবার আমি আরেকটু কথা হ্যাঁ একটু বলে যাই আপনাকেও পঞ্চাঙ্গ শেষ করার মুহূর্তে। তারপরে টিটু দাস স্যার আছেন আমাদের পামিস্ট্রির সামুদ্রিক শাস্ত্র জ্যোতিষের পর্বে গিয়ে শুরু করবেন হচ্ছে টিটু দাস মহোদয়। উনি ত্রিপুরা থেকে, উনি পামিস্ট্রির একজন মানে বিজ্ঞ শিক্ষক এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক। তা জ্যোতিষ উনি শুরু করে দেবেন। আমি তিনটি কথা একটু বলি। আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সরস্বতী পূজার দিনে ব্রাহ্মণ